সংবিধানের প্রথমেই হচ্ছে আমরা কি জানি যে সংবিধান হচ্ছে কোন দেশের সর্বোচ্চ আইন বা মৌলিক আইন, যেটা আমরা হচ্ছে মেনে চলতে হয়। আমার একদম রেড বুকে হচ্ছে মধ্যে থাকে যে আমাকে সবসময় কি করতে হবে, মেনে চলতে হবে। এটা হচ্ছে আমার সংবিধান, সর্বোচ্চ আইন। এখন লেখার ভিত্তিতে বললে সংবিধানকে দুভাগে ভাগ করা যায়, যেটা আমি হাতে লিখছি সেটা লিখিত, আমি যেটা লিখছি না সেটা অলিখিত সংবিধান। কিছু জিনিস আছে হচ্ছে কোন কোন দেশে আমরা দেখতে পাই যে আমার প্রথার মাধ্যমে গড়ে ওঠে। ধরেন হচ্ছে আমি কোনো বিচার করছি, আমার কোনো বিদ্যমান প্রথা, এটাই আইন হয়ে দাঁড়ায়। মানে অনেক জায়গায় বলে না যে আমার জবানি আইন, এই টাইপের হচ্ছে ব্যাপার, যে বিভিন্ন রেফারেন্স টেনে আগে থেকে চলে আসা বিভিন্ন নিয়মকে মান্যতা দিয়ে হচ্ছে গিয়ে অনেকে দেখা যায় কি ওটাকেই রেফারেন্স হিসেবে টেনে আইন হিসেবে ব্যবহার করে। এটাকে বলা হচ্ছে অলিখিত সংবিধান। তাহলে লিখিত সংবিধান লেখা আছে, অলিখিত সংবিধান লেখা নেই, সিম্পল। আবার আমি যদি চেঞ্জের কথা বলি, যে আমার একটা সংবিধান কখন চেঞ্জ করা যাচ্ছে বা কোন প্রক্রিয়ায় চেঞ্জ করা যাচ্ছে, এটার উপর ভিত্তি করে যদি আমার ইজিলি চেঞ্জ করা যায় তাহলে সেটাকে আমি বলতে পারি সুপরিবর্তনীয়। আর এমনটা যদি হয় যে আমার এখানে হচ্ছে অনেক কঠিন ভাবে আমাকে অনেক রুলস রেগুলেশন মেনটেন করে আমাকে একটা 2/3 সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা লাগবে, অনেক নিয়ম কানুনের মধ্য দিয়ে গিয়ে চেঞ্জ করতে হবে সংবিধান, এটা হচ্ছে আমার দুষ্পরিবর্তনীয় সংবিধান। যেমন বাংলাদেশের সংবিধান আমরা জানি এটা হচ্ছে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। হ্যাঁ, লিখিত এটা নোট ডাউন করা আছে। আমরা জানি যে সংবিধানের জন্য আমাদের আলাদা কমিটি ফরমেশন করা হয়েছিল। কমিটি ফরমেশন করে হচ্ছে বেশ কয়েক মাস হচ্ছে আলোচনার মাধ্যমে হচ্ছে এটা এখন বর্তমান রূপে দাঁড়াইছে। এর মাঝখানে হচ্ছে অনেক সংশোধনী গেছে। এবং এছাড়াও আমরা কি জানি যে আমি যদি সংবিধানের কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে আমার 142 নম্বর ধারা অনুযায়ী কিন্তু আমার 2/3 মেম্বারের হচ্ছে আমার এখানে মিনিমাম সম্মতি লাগবে, 2/3। তাহলে এই কারণে বলা হচ্ছে কি আমাদেরটা হচ্ছে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। তো সংবিধানের অনেক ওয়েস আছে, যেমন আপনি অনুমোদনের মাধ্যমে হতে পারে, আলাপ আলোচনার মাধ্যমে হতে পারে, কোনো নতুন বিপ্লব, পরিবর্তিত পরিস্থিতি, এটার মধ্য দিয়ে সংবিধান তৈরির একটা সৃষ্টি হতে পারে, আবার ক্রমবিবর্তনের মাধ্যমে হতে পারে। তো বাংলাদেশের সংবিধান যখন তৈরি করা হয় ওই সময় হচ্ছে মূলত ভারত এবং যুক্তরাজ্যের সংবিধানকে ব্যবহার করা হয়েছিল, অনুসরণ করা হয়েছিল। সবচেয়ে বড় সংবিধান আমরা জানি এটা যেহেতু হচ্ছে ভারতের সবচেয়ে বড় সংবিধান। আর সবচেয়ে ছোট সংবিধান যদি আমরা বলি এটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভুটানের। অনুচ্ছেদ অনুসারে হচ্ছে 7টা অনুচ্ছেদ আছে, যেটা আপনার এই দুটাতেই। হ্যাঁ, তাহলে অনুচ্ছেদ অনুসারে ছোট হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভুটান। আর আমরা যদি আবার প্রশ্নের মধ্যে এমন আসে যে আমার শব্দ সংখ্যায় ছোট, তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে আবার মোনাকো। এখানে মাত্র 3814টা শব্দ আছে। হ্যাঁ, তাহলে শব্দ সংখ্যায় ছোট হচ্ছে কি আমার মোনাকো। প্রথম লিখিত সংবিধান এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের, আর দ্বিতীয় লিখিত সংবিধান হচ্ছে ফ্রান্সের। আর লিখিত সংবিধান যাদের নেই, হ্যাঁ, তার মধ্যে আছে হচ্ছে আমার কানাডা, চীন, ইসরায়েল, নিউজিল্যান্ড, ইউকে, সান ম্যারিনো, স্পেন, সৌদি আরব। এগুলো একটু কয়েকবার পড়ে ফেললে মাথায় গেঁথে যাবে। অনেকগুলো বড় বড় রাষ্ট্রে কিন্তু আমার চায়না, ইউকে, সৌদি আরব, হ্যাঁ, তারপর হচ্ছে নিউজিল্যান্ড, ইসরায়েল, কানাডা, স্পেন, সান ম্যারিনো, এদের কারো কি এদের লিখিত সংবিধান নেই। এখন বাংলাদেশ সংবিধানে আমরা জানি যে এখানে একটা মৌলিক অধিকারের একটা কনসেপ্ট আছে। তাহলে মৌলিক অধিকারের যে ধারণা এটা নেওয়া হয়েছে কিন্তু আমাদের যুক্তরাষ্ট্র থেকে। আর হচ্ছে বাংলাদেশ সংবিধান আরেকটা অনুচ্ছেদ আছে, এটা হচ্ছে ন্যায়পাল, যদিও হচ্ছে এটা ওই নামে আছে কাজে নেই। যে আমাদের সরকারি কর্মকর্তা যারা আছে, যে বিচারপতির বিচার করবে কে, এরকম একটা ব্যাপার। যে সরকারি বিভিন্ন বিভাগ সম্বন্ধে একটা কনসেপ্ট দাঁড় করানো হয়েছিল যে এই ন্যায়পাল করবে কি, তাদের সম্বন্ধে তদন্ত করবে, তদন্ত করে রিপোর্ট দিবে, আবার সে হচ্ছে গিয়ে এক্সিকিউট করতে পারবে না, বাট অ্যাটলিস্ট তদন্তের একটা সিস্টেম ছিল যে আমার মন্ত্রী ধরেন সে দুর্নীতি করছে, তার বিরুদ্ধে হচ্ছে কে, এই তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তাহলে আমার তদন্ত করবে কে, এরকম একটা কনসেপ্ট ছিল ন্যায়পালের। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো ন্যায়পাল অফিসিয়ালি রিক্রুট করা হয় নাই। হ্যাঁ, এখন আমাদের বাংলাদেশ, আমরা স্বাধীন হয়েছে একটা প্রক্রিয়ার মাধ্যমে, আমাদের রক্তক্ষয়ী যুদ্ধ। তো আমাদের স্বাধীনতার সময় আমরা জানি যে আমাদের একটা স্বাধীনতার ঘোষণা সনদ ছিল, ঘোষণা পত্র ছিল, হ্যাঁ, যেটা হচ্ছে পাঠ করা হয়েছিল। তো বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণা সনদ, এটাকে বলা হয় আমাদের অন্তর্বর্তী সংবিধান। তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সনদ রচনা করেছিলেন হচ্ছে ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। ওনার নামটা আমরা মনে রাখবো, এম আমিরুল ইসলাম হচ্ছে গিয়ে ওনারা স্বাধীনতার ঘোষণা সনদ রচনা করেন। আর সংবিধানের আদেশ যেটা, এটা হচ্ছে বঙ্গবন্ধু 11ই জানুয়ারি 1972 সালে দেশবাসীর উদ্দেশ্যে অস্থায়ী সংবিধানের আদেশ জারি করেন। তাহলে 11ই জানুয়ারি 1972 সালে দেশবাসীর উদ্দেশ্যে অস্থায়ী সংবিধানের আদেশ জারি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারিখটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এখন আমরা যদি হচ্ছে স্বাধীনতার কথাটা চিন্তা করি যে 26শে মার্চ 71-এ হচ্ছে আমার কি হলো, স্বাধীনতা ঘোষণা হলো। এরপর আসলো কি, আমার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হলো 10ই এপ্রিল 1971। হ্যাঁ, আমরা জানি যে আমাদের শপথ গ্রহণটা হয়েছিল হচ্ছে আম্র কাননে।
তো আমরা কারণে ওখানে হচ্ছে কি হয়েছিল যে আমার ঘোষণাপত্র জারি করা হলো 10 এপ্রিল। তাহলে এই যে ঘোষণাপত্রটা, এটাকে বলা হচ্ছে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে প্রশ্ন যদি আসে আমাদের অন্তর্বর্তীকালীন সংবিধানের কথা, এটা হচ্ছে আমাদের টোটাল দুইটা। একটা হচ্ছে প্রথম অন্তর্বর্তীকালীন হচ্ছে কখনটা, যেটা স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা জারি করা হয় হচ্ছে 10 এপ্রিল 71। আর আমাদের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান কোনটা? যখন বঙ্গবন্ধু দেশে এসে উনি কি করলেন? অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। তাহলে হচ্ছে আমাদের প্রবাসী সরকার ছিল, দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু দেশে ফিরলেন, দেশে ফিরলে আসার পরের দিন উনি কি বললেন যে আমার অস্থায়ী সংবিধান আদেশ দরকার, যে আমার নতুন রাষ্ট্র আছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য আমার একটা রুলস রেগুলেশন লাগবে, কনস্টিটিউশন লাগবে। উনি হচ্ছে এটা জারি করলেন। হ্যাঁ, তাহলে এই যে জারি করলেন, জারি করার পর কি করতে হবে আমার কাজ? তাহলে সংবিধান গঠন করার জন্য হচ্ছে গিয়ে যে আমার গণপরিষদ লাগবে, কারণ গণপরিষদের কাজ কি? গণপরিষদের কাজই হচ্ছে আমার সংবিধান তৈরি করা। হ্যাঁ, তো আমাদের হচ্ছে যেটা হলো যে আমাদের সে 70 সালে যে নির্বাচনটা হয়েছিল, যে নির্বাচনের আসন চাইতে গিয়েই মূলত হচ্ছে মানে দর কষাকষি থেকে হচ্ছে সংঘর্ষের সূত্রপাত। দর কষাকষি বলা যাবে না ঠিক, যে এটা সংখ্যাগরিষ্ঠতা তো আমরা বাঙালিরাই পেয়েছিলাম, তো তারা হচ্ছে ক্ষমতা হ্যান্ড ওভার করছিল না। তাহলে ওটা নিয়ে কিন্তু যত ঝামেলার সূত্রপাত হয়েছিল তখন। তাহলে ওই যে নির্বাচিত যে পরিষদটা ছিল, এখন কি আমার যেহেতু নির্বাচিত প্রতিনিধিরা আছে, ওদেরকে নিয়ে আমি কি করব? গণপরিষদ গঠন করব। আমাকে এটা মনে রাখতে হবে, গণপরিষদের কাজ কিন্তু একমাত্র সংবিধান তৈরি। তাহলে যেখানে গণপরিষদ, তাদের একমাত্র কাজ কিন্তু আমার সংবিধান তৈরি করা। এখন এই যে 70-এর নির্বাচন, যারা নির্বাচিত হয়েছিল, তাদের মধ্যে কিছু মানুষ মারা গেছে, কিছু মানুষ দেশের সঙ্গে বিট্রে করছে, কিছু মানুষ আবার পাকিস্তানে চলে গেছে, হ্যাঁ, কিছু মানুষ আবার তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য বাদ পড়ছে। তাহলে আলটিমেটলি গণপরিষদে দাঁড়ালো কয়জন? 403 জন। তাহলে এই 403 জন মেম্বার নিয়ে আমাদের আলটিমেটলি গঠিত হচ্ছে গণপরিষদ। হ্যাঁ, এখন গণপরিষদ যে গঠন করা হবে, গণপরিষদ আদেশ জারি করেছিলেন হচ্ছে রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী 23 মার্চ 1972 সালে। কারণ বঙ্গবন্ধু যখন আপনার দেশে ফিরলো, আপনার উনি তো মুজিবনগর সরকারের ছিলেন রাষ্ট্রপতি, আর আমাদের তাজউদ্দিন আহমেদ ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে এসে হচ্ছে কি উনি কি করলেন? উনি চিন্তা করলেন যে না, আমি হচ্ছে প্রধানমন্ত্রিত্ব নেব। উনি হচ্ছে প্রধানমন্ত্রিত্ব নিলেন, আর রাষ্ট্রপতি করলেন হচ্ছে আবু সাইদ চৌধুরীকে। এটা কত থেকে? এটা হচ্ছে আসার পরপরই করলেন উনি। এবং এই রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী 23 মার্চ 1972 সালে জারি করলেন গণপরিষদ আদেশ। এখন গণপরিষদ গঠন হয়ে গেল। এখন তাদের কি কাজ? তাদের কাজ হচ্ছে কি আমি সংবিধানের জন্য একটা কমিটি করে দিব, এক্সপার্ট কমিটি। তাহলে এটার জন্য আগে কি করতে হবে? আমাকে মিটিং এ বসতে হবে। আমি যে গণপরিষদ গঠন করলাম, তাদের মিটিং তো করতে হবে। তাহলে 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন তারা বসলো। এবং গণপরিষদের প্রথম যে অধিবেশন, এখানে হচ্ছে আমার একটা স্পিকার লাগবে। আমার প্রথম স্পিকার ছিলেন হচ্ছে শাহ আব্দুল হামিদ, আর প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন হচ্ছে আব্দুর রশিদ তর্কবাগীশ। এগুলি ইম্পর্টেন্ট। আর তাহলে গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন এবং যিনি পরবর্তী জাতীয় সংসদের প্রথম স্পিকার হন, ওনার নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ। তাহলে আমার গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, আর গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। এই মোহাম্মদুল্লাহ পরবর্তী জাতীয় সংসদের প্রথম স্পিকার হন। আর জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন হচ্ছে মোহাম্মদ বাইতুল্লাহ। তাহলে উল্লাহ বাইতুল্লাহ এই জুটি মিলে কিন্তু জাতীয় সংসদের প্রথম ধাপটা সামলিয়েছিলেন, স্পিকার এবং ডেপুটি স্পিকার মিলে। তাহলে তারা গণপরিষদ অধিবেশন বললো, তারা এবার চিন্তা করলো যে ঠিক আছে, আমাদের কাজ যেহেতু সংবিধান প্রণয়ন করা, আমরা দ্রুত একটা কমিটি গঠন করে দিই। তাহলে যেই ভাবা সেই কাজ। তারা 11 এপ্রিল 1972 সালে ডক্টর কামাল হোসেন কে প্রধান করে 34 জনের হচ্ছে গিয়ে একটা কি করলো? কমিটি গঠন করলো। একজন সভাপতি কামাল হোসেন এবং বাকি 33 জন মেম্বার। এবং এই 33 জন মেম্বারের মধ্যে হচ্ছে একজন ছিলেন নারী সদস্য, উনি হচ্ছেন বেগম রাজিয়া বানু। এবং একজন ছিলেন বিরোধী দলীয় সদস্য, ওনার নাম হচ্ছে সঞ্জিত সেনগুপ্ত। উনি তখন ছিলেন হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফফর গ্রুপে। আপনারা জানেন যে এই যে ন্যাপ, এটাতে গঠন করেছিল হচ্ছে ভাসানী। পরবর্তীতে হচ্ছে এটা দুভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে ন্যাপ ভাসানী, একটা হচ্ছে ন্যাপ মুজাফফর। সুরজিৎ সেনগুপ্ত কিন্তু তখন ন্যাপ মুজাফফরের হচ্ছে মেম্বার ছিলেন এবং উনি হচ্ছে বিরোধী দলীয় এমপি ছিলেন। তাহলে আমার 34 জনের কমিটির মধ্যে একজন নারী সদস্য বেগম রাজিয়া বানু এবং একজন বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। এখন এক্সপার্ট কমিটি গঠন হয়ে গেল। এখন তারা চিন্তা করলো আমরা যে সংবিধান প্রণয়ন করব, আমাদের হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন দরকার বাইরে থেকে, যে বাইরে অলরেডি বড় বড় অনেক দেশ আছে। আমি যদি এক্সপার্ট কোনো কনসালটেন্সি নিতে পারি, বাইরে থেকে কোনো কনসালটেন্ট রিক্রুট করতে পারি, তাহলে হচ্ছে আমার জন্য এটা ভালো হবে, সে আমাদের অনেক আইডিয়া শেয়ার করতে পারবে। এই কারণে সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকে বাইরে থেকে হচ্ছে কনসালটেন্ট হিসেবে, আইডিয়া বাজ হিসেবে হচ্ছে আনা হলো কি ব্রিটিশ আইনসভার খসড়া আইন প্রণেতা আই গাথ্রিকে।
তাহলে উনি বাইরে থেকে কি করেছেন, বুদ্ধিভিত্তিক রিক্রুট করেছেন আমাদের এখানে। তাহলে 12 অক্টোবর, তাহলে তারা গঠিত হলো এপ্রিলে। তারা এতদিন হচ্ছে অনেকদিন মিটিং করলো, বিভিন্ন দেশে গেল, একদম হচ্ছে কি করলো যে আমার তারা এগুলো নিয়ে হচ্ছে বসলো সবকিছু মিলাই, হ্যাঁ। বসার পর তারা একটা খসড়া সংবিধান দিল 12 অক্টোবর, হ্যাঁ। 12 অক্টোবর তারা কি করলো, খসড়া সংবিধান দিল। এবং এই যে খসড়া সংবিধানটা, এটা নিয়ে হচ্ছে গিয়ে কি হলো, আমার আলোচনায় বসলো। আমার পুরো হচ্ছে গিয়ে যে তারা আলোচনায় বসলো, আলোচনায় বসার পর হচ্ছে এখানে ভুল ভ্রান্তি কি ছিল, কি সংশোধন করা যায়, মানে অনেক বাকবিতণ্ডা হয়েছে, তর্ক হয়েছে, কিছু জিনিস গৃহীত হয়েছে, কোনো কোনো যেসব ব্যাপারে বিরোধিতা ছিল কিছু জিনিস মেনে নিছে, আবার কিছু জিনিস মেনে নেয় নাই। তাহলে সবকিছু মিলাই 4 নভেম্বর খসড়া সংবিধানটা গৃহীত এবং পাশ হলো। তাহলে খসড়া সংবিধান আমাদের কমিটি প্রদান করলো 12 অক্টোবর, এবং এটা আলোচনা শেষে গৃহীত এবং পাশ হয়ে গেল হচ্ছে আমার 4 নভেম্বর, এবং 16 ডিসেম্বর সংবিধান কার্যকর হলো এবং গণপরিষদের কাজ শেষ, গণপরিষদ বিলুপ্ত হয়ে গেল। তাহলে এই তারিখগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমার সংবিধান প্রদান করা হচ্ছে 12 অক্টোবর, আমার গৃহীত হচ্ছে 4 নভেম্বর, আমার কার্যকর হলো 16 ডিসেম্বর। এখন আমার এই যে সংবিধানটা রচনা করা হলো, এটা তো পুরোটা লেখা হয়েছে হচ্ছে আমার কিসে, আমার পুরোটা লেখা হয়েছে ইংরেজিতে। এখন এটাকে ভাষান্তর করতে হবে, আমার বাংলা লাগবে, হ্যাঁ। তাহলে বাংলা ভাষার পর্যালোচনা করার জন্য ডক্টর আনিসুজ্জামানকে আহ্বায়ক এবং সৈয়দ আলী হাসান মাজারুল ইসলামকে ভাষা বিশেষজ্ঞ হিসেবে কমিটি গঠন করে পর্যালোচনার ভার দেওয়া হলো। তাদেরকে বলা হলো যে তোমরা এগুলোর প্রপারলি হচ্ছে কি করবা, প্রপারলি হচ্ছে তুমি এগুলো দেখবা, দেখে হচ্ছে গিয়ে কিভাবে ভাষান্তর করা যায় সুন্দর হয়, এটা আপনারা তদারকি করবেন, হ্যাঁ। এরকম এক্সপার্টদের এটা দিয়ে দিল, হ্যাঁ। এখন আপনাদের হচ্ছে বলেছিলাম যে আসলে সংবিধানে সবকিছু নিয়ে আসলে সবাই খুশি ছিলেন না, অনেক বিষয় নিয়ে হচ্ছে দ্বিমত হয়েছিল, বাকবিতণ্ডা হয়েছে, যুক্তি তর্ক হয়েছে, তারপর আলটিমেটলি গিয়ে কিন্তু এটা গৃহীত হয়েছে। না হলে আমাদের যদি আপনারা, তারা যে জমা দিছে 12 অক্টোবর, হ্যাঁ, প্রায় 1 মাস পর গিয়ে কিন্তু এটা গৃহীত হয়েছে। 20-25 দিনের মতো মাঝখানে তর্ক বিতর্ক সবকিছু চলছে। তো সংবিধানের হচ্ছে বিরোধিতা করেছিলেন কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত, কারণ কিছু জায়গায় উনি এগ্রিড হন নাই, হ্যাঁ। এরকম আমরা দেখতে পাই যে মূল সংবিধানে হচ্ছে আলটিমেটলি মেনে নিয়েছে হচ্ছে 399 জন, 4 জন বিরোধিতা করেছিল। তাদের মধ্যে আছে হচ্ছে আজিজার রহমান, জনাব জালাল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত আর মানবেন্দ্র নারায়ণ লারমা। এরা হচ্ছে গিয়ে স্বাক্ষর করেন নাই। তাহলে স্বাক্ষরের মধ্যে প্রথমে যিনি স্বাক্ষর করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর পরবর্তীতে স্বাক্ষর করেছেন সদরউদ্দিন আহমেদ। এখন আমাদের এই যে সংবিধান, এটা কিন্তু হাতে লেখা সংবিধান ছিল। তাহলে এই যে হাতে লেখা সংবিধান, এটা ছিল আমার 93 পাতার, 93 পেজ, এখানে হাতে লেখা সংবিধানটা ছিল। আর এই যে স্বাক্ষর সহ যদি আমি অ্যাড করে দিই, তাহলে এটা হয় হচ্ছে 109। তাহলে ওখানে 93 আর এখানে হচ্ছে আমার 109টা পেজ, হ্যাঁ। অর্থাৎ হচ্ছে আমার প্রায় এখানে হচ্ছে 26টা পেজ হচ্ছে বাড়তি লাগছে শুধুমাত্র স্বাক্ষরের জন্য। 399 জন এখানে স্বাক্ষর করছে, হ্যাঁ। তো হস্তলিখিত সংবিধানের হচ্ছে মূল লেখক কে ছিলেন? মূল লেখক ছিলেন হচ্ছে গিয়ে আমাদের আব্দুর রউফ। এত সুন্দর যে হাতের লেখা, এটা হচ্ছে গিয়ে লিখছেন হচ্ছে আমাদের আব্দুর রউফ। ও হ্যাঁ, সরি, 26 না, 16টা, থ্যাংক ইউ তানিয়া। তাহলে আব্দুর রউফ হচ্ছে কি করছেন, উনি এটাতে লিখছেন। এখন সংবিধান অলংকরণ, এখন আমার এত সুন্দর হচ্ছে, এত হাতের লেখা সুন্দর, আপনার হচ্ছে গিয়ে এটা তারা খুব সুন্দরভাবে দেখা গেছে। এখন এটার এখানে তো বাধাই করা দরকার, এটাকে হচ্ছে গিয়ে আমার একটা প্রেজেন্টেবল ফরম্যাটে আনতে হবে। এই কারণে কি করা হলো, সংবিধান অলংকরণের জন্য একটা 5 সদস্যের কমিটি গঠন করা হলো। এটার প্রধান ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং হচ্ছে গিয়ে সহযোগী শিল্পী হাশেম খান। স্বর্ণালী 16, এটা পিছনে আমি জাস্ট 93, 109, এটার মধ্যে ডিফারেন্সটা বলছিলাম আর কি। তাহলে জয়নুল আবেদিনকে হেড করে আমাদের একটা 5 সদস্যের কমিটি গঠন হয়ে গেল। এখানে আর কে কে ছিল? শিল্পী হাশেম খান ছিল, জনাবুল ইসলাম ছিল, সমরজিৎ রায় চৌধুরী ছিল, আর আবুল বারাক আলভি ছিল। এরা মিলে এটা হচ্ছে কাজটা করছেন। আর সংবিধানে হচ্ছে আপনার, এটাই সে হাতে লেখা সংবিধান, চামড়ার কাজ করছে, এটা কিন্তু পুরো চামড়া দিয়ে বাধাই করা। এটা করেছিলেন সৈয়দ শাহ আবু সফি। এবং আপনাদের এই যে সংবিধানের মূল যে কপিটা, এটা যদি কেউ দেখতে চান, আপনাদের কোথায় যেতে হবে? জাতীয় জাদুঘরে যেতে হবে, শাহবাগে। এখানে গেলে আপনি এটা দেখতে পাবেন। তাহলে আমরা হচ্ছে অনেকগুলো ইতিহাস জানলাম, তাই না? তাহলে ইতিহাস যদি জানছি যেহেতু, এবার হচ্ছে আমার কিছু প্রশ্ন আপনারা ঝটপট উত্তর দিয়ে ফেলবেন। তাহলে আমার যে অন্তর্বর্তীকালীন সংবিধানের কথা বললাম আপনাদের, আমাদের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান, এটা আমাদের কোনটা ছিল? প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান যদি আমি বলি, কোনটাকে আমি বলতে পারি? আমি বলতে পারি স্বাধীনতার ঘোষণা পত্র বা স্বাধীনতার ঘোষণা সনদ। গুড। আমার গণপরিষদ গঠিত হয়েছিল কতজন নিয়ে আলটিমেটলি?
একদম ফাইনালি যেটা গঠিত হয়েছিল আমার 403 জন নিয়ে। আমাদের সংবিধানে যে ন্যায়পালের ধারণা আছে, এটা হচ্ছে গিয়ে এটা কোত্থেকে নেওয়া হয়েছে? ন্যায়পালের ধারণাটা এটা সুইডেন থেকে নেওয়া হয়েছে। আর মৌলিক অধিকারের ধারণাগুলো কোত্থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার হচ্ছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে। একমাত্র নারী সদস্যের নাম কি ছিল সংবিধান প্রণয়ন কমিটির? সে বেগম রাজিয়া বানু। হ্যাঁ, বানুটা কিন্তু মনে রাখবেন, আমাদের সবার রাজিয়া মনে থাকে। পরীক্ষার অপশনের মধ্যে রাজিয়া বানু, রাজিয়া হোসেন, রাজিয়া খান, রাজিয়া বেগম অনেক কিছু দিয়ে দিবে। তো রাজিয়া বানু এটা মনে রাখতে হবে। হস্তলিখিত যে সংবিধান, এটার মূল লেখক কে ছিলেন? ছিলেন হচ্ছে আব্দুর রউফ। গুড, সবই আপনারা মনে রাখছেন। আচ্ছা, এখন দেখি বলে ফেলেন তো, জাতীয় সংসদের আমার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? প্রথম ডেপুটি স্পিকার জাতীয় সংসদের, হ্যাঁ, যেটার মধ্যে আপনারা প্যাচ লাগাবেন এটাই আমি জিজ্ঞেস করছি, উল্লাহ না বাইতুল্লাহ, এটা কনফিউজ হওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আমার যদি প্রথমে উল্লাহ সাহেব থাকে প্রথম স্পিকার, দ্বিতীয় ছিল কিন্তু বাইতুল্লাহ, তাহলে জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে বাইতুল্লাহ, আর প্রথম স্পিকার বললে মোহাম্মদুল্লাহ। তাহলে উল্লাহ হচ্ছে গিয়ে স্পিকার, বাইতুল্লাহ হচ্ছে ডেপুটি স্পিকার। ঠিক আছে, এটা ভুল করা যাবে না, মনে রাখতে হবে ভালো করে। এখন আমাদের এই যে সংবিধান, এখানে হচ্ছে আমার প্রস্তাবনা আছে হচ্ছে একটা, মূলনীতি হচ্ছে আমার 4টা, তফসিল হচ্ছে আমার 7টা, অধ্যায় হচ্ছে আমার 11টা, আর অনুচ্ছেদ আছে হচ্ছে 153টা। হ্যাঁ, তাহলে আমার একটা প্রস্তাবনা, একটা মূলনীতি, 7টা তফসিল, 11টা অধ্যায় বা ভাগ, 153টা অনুচ্ছেদ। হ্যাঁ, 1, 4, 7, 11, 153 খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, মামুন আব্দুল্লাহ আপনি তো উল্টা লিখলেন। মোহাম্মদুল্লাহ হচ্ছে প্রথম স্পিকার, আর প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে বাইতুল্লাহ। হ্যাঁ, এই যে সুমাইয়া লাবণী পারফেক্টলি সে ইয়ে করছে, বাইতুল্লাহ ডেপুটি ছিল, তাহলে বিডি বাংলাদেশ। এখান থেকে হচ্ছে আমি এভাবে মনে রাখতে পারি। তাহলে আমার 1, 4, 7, 11, 153, হ্যাঁ, প্রস্তাবনা একটা, মূলনীতি 4টা, তফসিল 7টা, এবং অধ্যায় হচ্ছে আমার 11টা। এছাড়া আমার সংশোধনী ছিল টোটাল হচ্ছে আমার কয়টা হয়েছে এখন পর্যন্ত? 17টা সংশোধনী হয়েছে। 18টা মৌলিক অধিকার আছে, এটা তৃতীয় ভাগে বর্ণিত হয়েছে, এবং মৌলিক অধিকারের অনুচ্ছেদ আছে হচ্ছে 26 থেকে 47-এর কর 22টা। তাহলে 22টা অনুচ্ছেদের মধ্যে 18টার মধ্যে তৃতীয় ভাগে মৌলিক অধিকার নিয়ে কথা বলা হয়েছে। তাহলে আমাদের প্রস্তাবনা কয়টা? একটা। এখন এই যে প্রস্তাবনা, এটা হচ্ছে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা হয়, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে অথবা করুণাময় সৃষ্টিকর্তার নামে। এরপর টোটাল হচ্ছে এখানে আমার 5টা ভাগ আছে। হ্যাঁ, টোটাল 5টা ভাগ। তাহলে সংবিধানের প্রস্তাবনায় ভাগ কয়টা? 5টা। এবং দেখেন এখানে হচ্ছে আপনার অঙ্গীকার, অঙ্গীকারের কথা বলা হচ্ছে 2 জায়গায়। আমরা অঙ্গীকার করিতেছি যে, আমরা আর অঙ্গীকার করিতেছি যে, তাহলে 2টা অঙ্গীকার বলা হয়েছে। তারপর আমার কি করা হয়েছে? একটা ঘোষণা দেওয়া হচ্ছে, আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করতে পারি। এবং এখানে হচ্ছে আপনার অঙ্গীকার করা হয়েছে, অঙ্গীকারের মধ্যে তারা কি লিখেছে যে আমার সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখবো, এটা হচ্ছে আপনার ঘোষণা। আর অঙ্গীকারের মধ্যে ছিল হচ্ছে মূলনীতি গ্রহণ এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, এটা হচ্ছে তাদের অঙ্গীকার। তাহলে প্রস্তাবনা থেকে প্রশ্নগুলো আসে। আরেকটা কি আসতে পারে? আরেকটা হচ্ছে গিয়ে যে আমরা তো সবাই ইংরেজি নামটা জানি, যে 1972 সালের হচ্ছে 4 নভেম্বর, এটা আমরা জানি। আর এটা বাংলাতে যদি আমি কনভার্ট করি, তার হচ্ছে 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ, 18ই কার্তিক। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার গণপরিষদে। হ্যাঁ, এটা বাংলাটা তারিখ, এই তারিখটা হচ্ছে আমরা মনে রাখবো, 1379 বঙ্গাব্দ, 18ই কার্তিক। কখনো যদি একটু শয়তানি করে চিন্তা করে যে না আমি এটা বাংলাতে দিয়ে দিই, তখন চাইলেই দিয়ে দিতে পারে। এখন আমাদের এই যে সংবিধান, তাহলে হচ্ছে আমার প্রস্তাবনার মধ্যে আমি দেখলাম যে আমার 5টা অংশ, আমার 2টা অঙ্গীকার, আমার হচ্ছে একটা ঘোষণা আছে। অঙ্গীকার কি? মূলনীতি গ্রহণ এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, বড় বড় প্যারাগুলোর মেইন জিনিসটা নিয়ে আসছে তারা। এবং ঘোষণা ছিল কি? সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা। এই জিনিসগুলো মনে রাখবো। এরপর সংবিধানের হচ্ছে ভাগ বা অধ্যায় বা বিভাগ, যতটাই বলি, বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় দেওয়া আছে, কোথাও ভাগ বলা, কোথাও অধ্যায় বলা, সবই একই জিনিস। তাহলে টোটাল কয়টা? 11টা। আমার প্রথমে হচ্ছে আমার প্রজাতন্ত্র, 1 থেকে 7-এর খ। দ্বিতীয়তে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তৃতীয় মৌলিক অধিকার। চতুর্থ হচ্ছে নির্বাহী বিভাগ, আইনসভা এবং হচ্ছে বিচার বিভাগ। সপ্তমে নির্বাচন, অষ্টমে মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, নবমে কর্ম বিভাগ আপনাদের পিএসসি যেটার আন্ডারে, দশম হচ্ছে সংবিধান সংশোধন, এবং একাদশ হচ্ছে বিবিধ। এরকম আমার টোটাল 153টা অনুচ্ছেদ নিয়ে 11টা ভাগে আমার এই সংবিধানটা রচিত হয়েছে। হ্যাঁ,
তাহলে প্রথমে আসি হচ্ছে আমি প্রথম অধ্যায় 1 থেকে 7 খ। এটার জন্য ছন্দ আপনারা সবাই জানেন, প্রজার সীমানায় রাষ্ট্র ধর্ম, ভাষা সঙ্গীত প্রতিকৃতি, রাজনাগরিক বাঙালি। তাহলে প্রজার সীমানায় রাষ্ট্র ধর্ম, প্র দিয়ে প্রজাতন্ত্র, সীমানায় রাষ্ট্রীয় সীমানা, আর 2 এর কথা হচ্ছে রাষ্ট্র ধর্ম। তাহলে প্রজাতন্ত্র, তাহলে আমাদের অফিসিয়াল নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখন এই নাম নিয়ে হচ্ছে অনেক তর্ক বিতর্ক, অনেক কিছু চলছে, অনেকজন নাম সাজেস্ট করেছে। হ্যাঁ, তো এখানের মধ্যে মূলত প্রজা ওয়ার্ডটা নিয়ে হচ্ছে অনেকের সমস্যা, যে এখানে কেন প্রজা ওয়ার্ডিংটা ব্যবহার করা হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে কি, এই কথা যখন সংবিধান রচনা করা হয়, যখন অনুবাদ করা হয় বাংলা, তখন উঠেছিল, এবং আমাদের যে ভাষা কমিটি যারা ছিল তারা একটা বিকল্প নামও প্রস্তাব করেছিলেন, বাট ওই সময় এটা অ্যাকসেপ্টেড হয়ে যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এরপর হচ্ছে কি আমার 2 এতে যেটা বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, হ্যাঁ, যে আমার বাউন্ডারি কি হবে। এবং বাউন্ডারির মধ্যে হচ্ছে এখানে খুব সুন্দর করে একটা ট্যাকটিক্যাল জিনিস অবলম্বন করেছে তারা, যে ক এবং খতে এখানে বলা হয়েছে কি, যে আমার মার্চ মাসের 26 তারিখে আমার যে এরিয়াটা আছে, আমি যখন স্বাধীনতা ঘোষণার সময়টাতে আমার যে এরিয়াটা, এটা আমার হবে, এবং পরবর্তীতে যদি আমার বাংলাদেশের ভেতর আর কিছু ঢুকে, তখন হচ্ছে এটা আমার প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা বলে গণ্য হবে। এমন হতে পারে যেমন আমরা কত বছর পর একটা সমুদ্র সীমানা বিশাল পেয়েছি, হ্যাঁ, তাহলে আমাদের প্রায় বাংলাদেশের কিন্তু সমান একটা সমুদ্র সীমানা আমরা জয় করেছি। তাহলে এই যে হচ্ছে সমুদ্র সীমানা জয় করা, এরকম ইন ফিউচার আরো হতে পারে। আমরা যত আমাদের এরিয়া বড় হবে, তত সবগুলো কি হবে, আমার প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার মধ্যে ঢুকবে। এই কারণে এখানে এটা মেনশন করে দেওয়া হয়েছে। 2 এর কথায় বলা হয়েছে রাষ্ট্র ধর্মের কথা। তাহলে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা এবং সম অধিকার নিশ্চিত করিবেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন এভাবে আসতে পারে যে আমার রাষ্ট্র ধর্ম নিয়ে বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? উত্তর হবে হচ্ছে 2 এর ক। তাহলে প্রজা সীমানায় রাষ্ট্রধর্ম গেল। এবার হচ্ছে ভাষা সঙ্গীত প্রতিকৃতি। তাহলে 3 নম্বরে হচ্ছে আমার কি? ভাষা, রাষ্ট্রভাষা। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা কি? রাষ্ট্রভাষা হচ্ছে আমার বাংলা। বাংলা হচ্ছে আমার রাষ্ট্রভাষা, এটা 3 নম্বরে। 4 নম্বরে বলা হয়েছে জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক নিয়ে। তাহলে জাতীয় সঙ্গীত কি? আমার সোনার বাংলার প্রথম 10 চরণ, এটা হচ্ছে আমার জাতীয় সঙ্গীত। জাতীয় পতাকা, জাতীয় পতাকা হচ্ছে কি? আমার সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটা ভরাট বৃত্ত, এটা হচ্ছে আমার জাতীয় পতাকা। এবং জাতীয় প্রতীক হচ্ছে উভয় পাশে ধান সৃষ্ট বিস্তৃত পানিতে ভাসমান পুষ্প, তার উপরে হচ্ছে পাট গাছের 3টা পত্র, উভয় পাশে 2টা করে তারা, এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। হ্যাঁ, তাহলে আমার 4 এর 1 হচ্ছে সঙ্গীত, 4 এর 2 পতাকা, 4 এর 3 হচ্ছে প্রতীক। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা আমি সবসময় যে উদাহরণটা দিই, এখন আবার সেটাই দিচ্ছি। আমরা স্কুলে থাকতে কি করতাম? আমরা পিটি করতাম। তাহলে পিটির সময় হচ্ছে যখন আমি জাতীয় সঙ্গীত আমরা গাইতাম, তখন কিন্তু জাতীয় সঙ্গীতে আস্তে আস্তে কি করা হতো? পতাকাটা উত্তোলন করা হতো। তাহলে 4 এর 1 হচ্ছে আমার জাতীয় সঙ্গীত, 4 এর 2 হচ্ছে আমার পতাকা, আর বাকি রইল 3, 3 হচ্ছে জাতীয় প্রতীক। তাহলে 1, 2, 3 পরীক্ষার মধ্যে 4 এর 1, 4 এর 2, 4 এর 3 এভাবে আসতে পারে। যাতে কনফিউজ না হন, এভাবে লিঙ্ক আপ করে পড়তে হবে। তাহলে এটা কি? এটা গেল আমার হচ্ছে 4 নম্বর হচ্ছে। এরপর হচ্ছে রাজনাগরিক বাঙালি। 5, 6, 6 এর 2। 5 হচ্ছে রাজধানী, 6 নাগরিকত্ব, এবং 6 এর 2 হচ্ছে জাতি হিসেবে বাঙালি। তাহলে আমার রাজধানী ঢাকা, রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হবে। তাহলে একটা নির্ধারিত যে সীমানাটা আছে, এটা আমার প্রপার ওয়ে মেনটেন করে আমার আইনের মাধ্যমে কিন্তু এটা স্বীকৃত হতে হবে। এটা হচ্ছে আমার 5 নম্বরে রাজধানী নিয়ে বলা হয়েছে। হ্যাঁ, মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে, কাছেই তো এয়ারপোর্ট মহাখালীর। এরপর আসে হচ্ছে আমার 6 নাম্বার। 6 নাম্বারে কি? 6 নাম্বার হচ্ছে আমার নাগরিকত্ব। বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত এবং নিয়ন্ত্রিত হইবে। আচ্ছা, আমার এখানে আশপাশে যদি কোনো সাউন্ড হয়, আপনারা কি এটা শুনতে পান নাকি ফিল্টার হয়ে যায়? এখন যে একটা হলো, শুনতে পান না? ওকে, ফাইন, তাহলে তো ভালো। গুড, গুড ফর মি। বিকট ছোট একটা প্লেন, আমি চিন্তা করলাম যে আপনারা হচ্ছে আপনাদেরও ঝামেলা হয়ে গেল কিনা। না, এখানে যেগুলো দিচ্ছে এগুলোই, এর বাইরে পড়া লাগবে না। তাহলে আমার 6 এর 1 কি বলা হচ্ছে? আমার নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত এবং নিয়ন্ত্রিত হবে। এখন আমি যে নাগরিক, আমার তো একটা আছে, আমার এখানে জন্মগ্রহণ করতে হবে অথবা বহির্ভূত নাগরিকত্ব, আমার একটা রুলস রেগুলেশন প্রত্যেকটা দেশে থাকে। তাহলে আমার হচ্ছে গিয়ে নাগরিকত্বটা আইনের দ্বারা নির্ধারিত হবে। এবং 6 এর 2 খুবই গুরুত্বপূর্ণ, আমরা জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া হচ্ছে পরিচিত হইবেন। বা এখানে তো হচ্ছে কাছাকাছি অনেক মানুষ আছে, মেরুল বাড্ডা, আমি তো রেগুলার মেরুল বাড্ডা যাই, ব্র্যাকের ক্যাম্পাস। তাহলে জনগণ হচ্ছে জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হইবেন। তাহলে জাতি হিসেবে
আমরা বাঙালি এবং নাগরিকদের আমাদের পরিচয় কি হবে, আমাদের বাংলাদেশী হিসেবে পরীক্ষায় আসবে যে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে পরিচিত হইবেন। অপশনে ধরেন বাঙালি, বাংলাদেশি সব থাকবে। মনে রাখতে হবে জাতি হিসেবে আমরা বাঙালি, কিন্তু যখন আমরা নাগরিকত্বের পরিচয় দিব তখন আমরা ন্যাশনালিটি হচ্ছে আমাদের বাংলাদেশি। এবার হচ্ছে আসে আমার 7 নাম্বার। 7 নাম্বারে কি আমার সংবিধানের প্রাধান্য। আমরা কোথায় কোথায় বলি যে আমরাই তো সমস্ত ক্ষমতার মালিক, এটা সবাই যখন পাওয়ারে বসে কথা বলে, প্রজাতন্ত্রের সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে সবাই, যে আপনারাই তো হচ্ছে আপনাদের সেবক আমরা, কিন্তু কামে এটা উল্টোটা দেখা যায়। তাহলে 7-1 বলা হচ্ছে কি যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবলই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে কার্যকর হইবে। এবং কোন আইন যদি এমন হয় যে আমার জনগণের অধিকার খর্ব করছে এবং এই সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না, এখানে কোনো ঝামেলা হচ্ছে, অথবা এই আইনটা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে সংবিধান ক্ষুণ্ণ হবে, মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে, তখন কিন্তু আপনাকে এটা কি করতে হবে, বাতিল করতে হবে। ওই আইনের যতটুকু অংশ অসামঞ্জস্যপূর্ণ সেটা কি করতে হবে, বাতিল করে দিতে হবে। তাহলে 7-1 প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, আর 7-2 জনগণের এগেনস্টে অথবা সংবিধানের এগেনস্টে যদি কোনো আইন প্রবর্তিত হয়, যতটুকু এগেনস্টে গেছে ওটা কি করতে হবে, আমাকে বাতিল করতে হবে। এটা হচ্ছে আমার 7 সংবিধানের প্রাধান্য। তাহলে মূল কথা হচ্ছে কি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হচ্ছে আমার সংবিধান। এখন আমরা হচ্ছে আপনার একটা অনুচ্ছেদে পড়েছিলাম জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক নিয়ে। আমরা জাতীয় সঙ্গীত নিয়ে পড়েছিলাম কত নাম্বার অনুচ্ছেদে? জাতীয় সঙ্গীত নিয়ে পড়েছি কত নাম্বার অনুচ্ছেদে? একদম স্পেসিফিক করে বলতে হবে। জাতীয় সঙ্গীত 4-এর কত? 4-1 পড়েছিলাম। 4-1, গুড। তাহলে এই যে 4-1 জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলার পুরো লাইন নেই কিন্তু, আমার কয় লাইন? আমার 10 লাইন। কারো কি দেখি মনে আছে? এটা পড়াবো সামনে। আমার সোনার বাংলা এই কবিতার মূল লাইন কতটা, কয়টা লাইন আছে এখানে? তাহলে 25টা লাইন। তাহলে 25টা লাইনের মধ্যে প্রথম 10টা লাইন হচ্ছে আমার জাতীয় সঙ্গীত। তাহলে এটার প্রেক্ষাপটটা কি ছিল? 1905 সালের বঙ্গভঙ্গ। আপনাদের পড়িয়েছিলাম বঙ্গভঙ্গের ক্লাসে যে আমার 5-এর ওই সময়টাতে হচ্ছে উনি কি করেছিলেন, এটা রচনা করেছিলেন। এবং এটা প্রথম প্রকাশ পেয়েছিল হচ্ছে 1905 সালে 1312 বঙ্গাব্দে। কোথায় প্রথম প্রকাশ পেয়েছিল? কোন পত্রিকায় প্রথম প্রকাশ পেয়েছিল? বঙ্গ দর্শনে পেয়েছিল। তাহলে আমাদের বঙ্কিমচন্দ্রের বঙ্গ দর্শনে এটা প্রকাশ পায় এবং এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়েছিল 3রা মার্চ 1971 সালে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। এবং এটা জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করে যখন আমাদের সংবিধানটা কি হয়, কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করে। এখন গানটার লাইন 25, আপনার আমাদের জাতীয় সঙ্গীত 10 লাইন। তবে আবার রাষ্ট্রীয় অনুষ্ঠানে যখন আপনি বাজাতে যাবেন তখন আবার আমাকে 10 লাইন বাজানো লাগবে না। কয় লাইন বাজানো লাগবে? আমার 4 লাইন বাজানো লাগবে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় হচ্ছে প্রথম 4 লাইন, আমি প্রথম 4 লাইন হচ্ছে বাজাবো। তাহলে এই যে আমার সোনার বাংলা, এটা হচ্ছে মূলত গীতবিতান কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, গীতবিতানের এটা অন্তর্ভুক্ত, এবং যার অনুকরণে হচ্ছে কবিগুরু এটা রচনা করেছিলেন। এটা হচ্ছে গগন হরকরার আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। গানটা গাইলেই শুনলেই বুঝতে পারবে যে সুরটা এখান থেকে হচ্ছে নেওয়া। এবং এটা নিয়ে হচ্ছে অনেক প্রপাগান্ডা আছে যে কবিগুরু তো হচ্ছে সুর নকল করেছেন তার থেকে, গগন হরকরা থেকে। তো ব্যাপারটা হচ্ছে কি, গগন হরকরা কবিগুরুর গুণমুগ্ধ ছিল, উনি রিকোয়েস্ট করেছিলেন যদি আমার সুরে হচ্ছে আপনি কোনো কিছু রচনা করেন, তখন হচ্ছে এটা ব্যবহার করা হয়েছিল। তাহলে জাতীয় সঙ্গীতের সুর যে গানের অনুকরণে সেটা হচ্ছে গগন হরকরার আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। আর জাতীয় সঙ্গীতের যে ইংরেজি অনুবাদক উনি হচ্ছে সৈয়দ আলী হাসান সাহেব। তাহলে সৈয়দ আলী হাসান হচ্ছে কি আমার জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক। এবার আসি আমি 4-2-এ। 4-2 কি ছিল? 4-2 4-2 জাতীয় পতাকা, জাতীয় পতাকা ছিল। তাহলে আমাদের যে প্রথম পতাকা মানচিত্র খচিত, এটা ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস। আপনারা পিটিওর ফেসবুক পেজ অথবা পিটিওর গ্রুপে চোখ রেখেছেন না যায় না, শিবনারায়ণ দাসকে নিয়ে সুন্দর একটা আর্টিকেল এসেছে। উনি মরণোত্তর চক্ষুদান করে গিয়েছিলেন সন্ধানীতে, ওনার চোখের কর্নিয়া দিয়ে 2জন অলরেডি চোখে দেখছে। তো এই যে শিবনারায়ণ দাস, উনি ছিলেন মানচিত্র খচিত পতাকার প্রথম ডিজাইনার। এবং এই পতাকার বিশেষত্ব ছিল কি যে আমার ওখানের মধ্যে মানচিত্র খচিত ছিল পতাকার মধ্যে, এটার বিশেষত্ব। পরবর্তীতে হচ্ছে আমরা যে বর্তমান পতাকা এখন আমরা যেটা দেখতে পাই যেটাতে মানচিত্র নেই, তার ইয়েকে রচনাকার সে হচ্ছে গিয়ে কামরুল হাসান। তাহলে এই যে আপনার
পতাকার মাঝখানে এই যে মানচিত্রের এখন প্রশ্ন আসতে পারে, তখন মাথায় এসেছিল যে আমার যখন বড় হবে আমার এরিয়া কোনো কারণে, তা আমার সীমানা তেমন নাও থাকতে পারে, এই কারণে হচ্ছে মানচিত্রটা সরিয়ে এখন যে প্লেন এই ফরম্যাটে আনা হয়েছে। তাহলে বর্তমান ডিজাইনার হচ্ছে কি আমার কামরুল হাসান, আর আমার যেটা মানচিত্র হচ্ছে ডিজাইনার এটা ছিলেন হচ্ছে শিবনারায়ণ দাস। আর এই যে আমাদের পতাকা আমরা কিনি বিশ্বকাপের সময় বেশি দেখা যায়, মানে বিশ্বকাপের ছাড়া মনে হয় সেলটা খুব কমই হয়, সবাই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙায়, তার মধ্যে ছোট্ট করে একটা দেশের পতাকা। এটা হচ্ছে 10:4 না 10:6, 10:6 অথবা 5:3। তাহলে পতাকা দিবস যখন প্রথম পতাকা উত্তোলন করা হয় এটা হচ্ছে আমার 2রা মার্চ। এখন আপনি যদি কোনো কারণে পতাকা অবমাননা করেন এটার শাস্তি আছে, সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড। এবং যখন শোক পালন করা হয় তখন হচ্ছে পতাকা অর্ধনমিত রাখা হয়, যেমন 21শে ফেব্রুয়ারিতে পতাকা অর্ধনমিত রাখা হয়। এবং সরকার যদি হচ্ছে আপনার যে কোনো শোক দিবস পালন করে, ঘোষণা করে, তাহলে সেখানে হচ্ছে গিয়ে যে জাতীয় শোক পালনের দিন। বৃত্তেরও কোনো হয়তো মেজারমেন্ট থাকবে, এটা আমি তো ওয়েবসাইট থেকে নিয়েছি, ওখানে বৃত্তের স্পেসিফিক মেজারমেন্ট দেওয়া ছিল না, তবে থাকবে, এটা সামঞ্জস্য করেই নিতে হবে, একদম মিডলে যাতে থাকে এমন ভাবে এনশিওর করতে হবে, এটা কোনো সাইডে না, আমাদেরকে একদম মিডলে। তাহলে প্রথম যিনি পতাকা উত্তোলনকারী উনি হচ্ছেন আসম আব্দুর রব। 2রা মার্চ উনি পতাকা উত্তোলন করেন কোথায়? উনি ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনে উনি পতাকাটা উত্তোলন করেছিলেন। তাহলে 2রা মার্চ 1971 ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেছেন হচ্ছে আসম আব্দুর রব। এরপর আসি জাতীয় প্রতীক। তাহলে জাতীয় প্রতীকের ডিজাইনারকে, জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে আমাদের কামরুল হাসান। হ্যাঁ, এই যে আমাদের প্রতীক আমরা হচ্ছে কি দেখতে পাই, আমাদের বিভিন্ন সরকারি কাজে দেখতে পাই, এখানে এটা দেখা যায় জাতীয় প্রতীক। আমরা সরকারি কাজে বলতে হচ্ছে আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, বেসিক্যালি এটা। তাহলে জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছেন কি আমাদের কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান, বিখ্যাত চিত্রশিল্পী। তো এখানে ছবিটার দিকে যদি আমরা একটু তাকাই, যে আমার হচ্ছে একটা শাপলা আছে এখানে, আমার 2টা ধানের শীষ আছে, 3টা আছে হচ্ছে পাটের পাতা, এই যে 3টা পাটের পাতা, এরপর 4টা তারকা। 4টা তারকা মানে হচ্ছে কেউ কেউ বলে জাতির লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা, আবার কেউ কেউ বলে সংবিধানের 4 মূলনীতি। এই যে শাপলা ফুলের নিচে হচ্ছে আছে ঢেউ, এই ঢেউগুলো দিয়ে হচ্ছে আবার বোঝানো হয়েছে হচ্ছে যে মানে পানিতে ভাসমান যে শাপলা, এটা হচ্ছে আমাদের জাতীয় বোধ, আমাদের অঙ্গীকার, সুরুচি, এগুলো হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, পাট পাতাকে হচ্ছে দেখতে একটু আনাসের মতো লাগে। হ্যাঁ, আর এই যে পানি, ধান, পাট প্রতীক সবকিছু মিলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনীতিকে নির্দেশ করা হয়েছে। তাহলে জাতীয় প্রতীক ব্যবহার করতে পারে কি, এটা খুব গুরুত্বপূর্ণ, আমার ব্যবহার করতে পারে হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। তাহলে আমার দেশের, আমার সরকার ব্যবস্থার সবচেয়ে ক্ষমতাধর 2 ব্যক্তি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারা জাতীয় প্রতীক কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। এটা ছাড়াও আমাদের হচ্ছে সরকারি কাজে ব্যবহারের জন্য আছে কি আমার রাষ্ট্রীয় মনোগ্রাম। এই যে আমার রাষ্ট্রীয় মনোগ্রাম, এটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই রাষ্ট্রীয় কাজে। এটার যিনি ডিজাইন, ওনার নাম হচ্ছে এন.এ. সাহা বা নিত্যানন্দ সাহা অথবা এন.এন. সাহা, যে নামেই ডাকেন একই। তাহলে আমার লাল রঙের বৃত্তের মাঝে একটা সোনালী রঙের মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, এদিকে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে লেখা আছে সরকার। এখানে আবার 4টা তারকা আছে দুপাশ করে। এবং এটা হচ্ছে গিয়ে আপনার যত সরকারি অফিস, নথি, স্মারক, চিঠিপত্র, বিজ্ঞপ্তি সবগুলোতে হচ্ছে এটা ব্যবহৃত হয়। তাহলে আমরা প্রথম অধ্যায় দেখলাম। এখন প্রথম অধ্যায় থেকে বলেন দেখি, আমার রাষ্ট্রধর্মের কথা বলা হয়েছে কত নম্বরে? রাষ্ট্রধর্মের কথা বলা হয়েছিল কত নম্বর অনুচ্ছেদে? আমার রাষ্ট্রভাষার কথা বলা হয়েছে কত নম্বরে? রাষ্ট্রভাষা আমার 3 নম্বরে বলা হয়েছে। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি, এটা কত নম্বর অনুচ্ছেদ? স্পেসিফিক করে বলতে হবে। 6-2। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, কত নম্বরে? এটা হচ্ছে 7 বা 7-এর 1। তাহলে আমাদের জাতীয় সঙ্গীত ঘোষণা করা হয় কত সালে? কত সাল, কত তারিখ? 3রা মার্চ 1971। গুড। আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় কত লাইন জাতীয় সঙ্গীতের? 4 লাইন। আমাদের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারীকে? আসম আব্দুর রব। আমি যদি বলি যে আমার আহ বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে রাষ্ট্রীয় বিভিন্ন কাজে, তাহলে কি আমি এই জাতীয় প্রতীকটা হামেশা ব্যবহার করতে পারবো নাকি রাষ্ট্রীয় মনোগ্রামটা? মনোগ্রাম ব্যবহার করতে পারবো। তাহলে জাতীয় প্রতীক কে কে ব্যবহার করতে পারবেন? জাতীয় প্রতীক পিএমআর। এখন হচ্ছে আমার দ্বিতীয় অধ্যায় 8 থেকে 25। তাহলে মূলে জাতি সমাজগণ, ধর্ম মালিক কৃষক মন, গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন। প্রথমে মূলে জাতি সমাজগণ, তাহলে মূল দিয়ে হচ্ছে মূলনীতি সমূহ 8 নম্বরে বলা হয়েছে। 9 নম্বরে জাতীয়তাবাদ, 10 নম্বরে সমাজতন্ত্র, মুক্তি, 11 নম্বরে হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার।
তাহলে 8 নম্বরে শুরুতে বলা হয়েছে কি যে তুমি যে রাষ্ট্র পরিচালনা করবে এটার কিছু স্পেসিফিক মূলনীতি আছে, এগুলো বলা হয়েছে। কি কি, কোন কোন চারটা? আমার জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এখন আপনাদের অনেকের হচ্ছে সংবিধান পড়তে গিয়ে হচ্ছে মাথায় আসে যে ভাই এত কষ্ট করে পড়ছি, এখন যদি হচ্ছে ভাই এগুলো সব চেঞ্জ হয়ে যায় কি হবে না হবে, আসল বিষয় এই সেই। এখন হচ্ছে গিয়ে ভাই আপনার এসব ব্যাপারে নর্মালি যেটা হয় যে পুরো আসলে ঢেলে সাজানোটা পসিবল না। হ্যাঁ, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক জটিলতাও এখানে আছে, সবার ঐক্যমত্য দরকার। তো হাইয়েস্ট যেটা করতে পারে, যদি সংবিধান সংস্কার কমিশনের কোনো সুপারিশ মানে এবং এই সুপারিশ মেনে এক্সিকিউট করতে বুঝতে পারছেন কত বছর লাগবে, ততদিনে হয়তো আপনারা ক্যাডার হয়ে যেতে পারেন। তো এখানের মধ্যে আপনার হচ্ছে হাইয়েস্ট 10 to 20% চেঞ্জ আসতে পারে। হ্যাঁ, সো প্যানিক হওয়া দরকার নেই, যেটা আছে এটাই আমরা এখন পড়বো। ভাত ঘুম লাগতেছে? হ্যাঁ, ভাত ঘুম আসলে এটা বাঙালির অভ্যাস। আমার অবশ্য হচ্ছে টায়ার্ড লাগছে অন্য কারণে, মানে কালকে রাতে মোটামুটি কাজ করা হয়েছে, ফুল ডে গেছিলাম, আজকে আবার সকাল থেকে 6টা থেকে বসছি এই ল্যাপটপের সামনে, অ্যানালাইসিস করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর কি। বাহ, আন্টিকে সালাম আলাইকুম। মানে এটাই ভালো, মানে পুরো এই বিশেষ জার্নিটার মধ্যে মানে পুরো পরিবারও হচ্ছে একাত্মতা পোষণ করে অনেক ক্ষেত্রে, এই জিনিসটা ভালো। তাহলে আমার রাষ্ট্র পরিচয়ের মূলনীতি আমরা চারটা জানি। আমার হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আচ্ছা, সুন্দর করে কথা বলে। তাহলে 9 নম্বরে হচ্ছে আমার জাতীয়তাবাদ। তাহলে জাতীয়তাবাদ ব্যাপারটা কি, যে আমার যে জাতীয় মুক্তিযুদ্ধ আমরা করেছি, এখানে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার যে অর্জন করেছি, এটার যে আমার ফিলিংস, এটার যে আমার ঐক্যটা, আমার সংহতিটা, এটাই হচ্ছে আমার জাতীয়তাবাদের ভিত্তি। তাহলে পরীক্ষায় আসতে পারে বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে কি? উত্তর কি, যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। তাহলে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি? বাঙালি জাতির ঐক্য এবং সংহতি। কত নম্বরে বলা হয়েছে? 9 নম্বরে বলা হয়েছে। 10 নম্বরে হচ্ছে আমার সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি। মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত, ন্যায়ানুগ এবং সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। তাহলে এখানে কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলা হয়েছিল 10 নম্বরে। এটা হচ্ছে আমার সমাজতন্ত্র, শোষণ মুক্তি। 11 নম্বর হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। পরীক্ষার মধ্যে এই লাইনটা দিয়ে প্রশ্ন আসতে দেখা যায় যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। এটি কত নম্বর অনুচ্ছেদ? এটা হচ্ছে আমার 11 নম্বর অনুচ্ছেদ। তাহলে আমার সকল পর্যায়ে এটা গেল। এরপর হচ্ছে ধর্মমালিক কৃষক মন, ধর্মনিরপেক্ষ, ধর্মীয় স্বাধীনতা, আরেকটা মূলনীতি। টোটাল 4টা মূলনীতি আমাদের মনে রাখতে হবে। 13 নম্বরে মালিকানার নীতি, 14 নম্বর কৃষক এবং শ্রমিকের মুক্তি, এবং 15তে হচ্ছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। এখন আমার ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতা কত নম্বর? আমার 12 নম্বর। তো ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য সব ধরনের সাম্প্রদায়িকতা বিলোপ করা হবে। এটা কি করতে হবে? বিলুপ্ত করতে হবে। রাষ্ট্রের দ্বারা কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান করা হবে না। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার বন্ধ করা হবে। কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নির্যাতন নিপীড়ন বিলোপ করা হবে। তাহলে আপনি যদি রিলিজিয়নকে পলিটিসাইজ করতে চান তাহলে এটা কিন্তু নিষিদ্ধ আমার সংবিধান অনুযায়ী। আপনি কারো হচ্ছে অধিকারে হস্তক্ষেপ করতে পারবেন না ধর্মীয় ব্যাপারে, সে তার মতো সে পালন করবে। এটা আমার নিশ্চয়তা দিয়েছে কি আমার 12 নম্বরটা, ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতার কথা বলেছে। 13 নম্বর হচ্ছে আমার মালিকানার নীতি। এই যে আমার এই যে উৎপাদন ব্যবস্থা, উৎপাদন যন্ত্র বা বন্টন প্রণালী, এগুলোর মালিক বা নিয়ন্ত্রক হবে হচ্ছে জনগণ। হ্যাঁ, তো এখানের মধ্যে রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, ব্যক্তিগত মালিকানার কথা আছে, যে আমার রাষ্ট্র মালিক হতে পারে, কোনো রাষ্ট্রায়ত্ত যেসব আছে। এমন হতে পারে যে আমার কোনো সমবায় সমিতি আছে, আমরা ওই সমিতির যেসব মেম্বার আছি তারা মিলে হচ্ছে হয়তো একটা কলকারখানার মালিক, এটা হচ্ছে সমবায় মালিকানা। আর এমন হতে পারে যে আমি নিজেরই, আমার প্রচুর টাকা পয়সা, আমি নিজেই মালিক, তাহলে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মালিকানা। তাহলে আমার দেশের সংবিধান অনুযায়ী 3 ধরনের হচ্ছে ব্যবস্থা আছে, একটা রাষ্ট্রীয় মালিকানা, সমবায়ী মালিকানা, আর হচ্ছে আমার ব্যক্তিগত মালিকানা। 14 নম্বরে বলা হয়েছে কৃষক এবং শ্রমিকের মুক্তি। রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব কি? আমার যেসব মেহনতি মানুষ আছে, শ্রমিক, দিনমজুর, গরিব, করতে হবে তাদেরকে হচ্ছে শোষণ থেকে মুক্তি দান করতে হবে। সমাজের পিছিয়ে পড়া যে অংশ, অনগ্রসর যে অংশ, তাদেরকে আমার মেইন স্ট্রিমে আনতে হবে, শোষণ থেকে তারা যাতে মুক্তি পায়, এটা হচ্ছে গিয়ে আমাকে এনশিওর করতে হবে। এটা হচ্ছে আমার 14 নম্বর, বাট এটা আমরা করতে পারি না। 15 নম্বর হচ্ছে আমার মৌলিক প্রয়োজনের ব্যবস্থা।
আমরা জানি যে আমাদের মৌলিক উপকরণ যদি আমরা বলি যে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, এগুলো আমার মৌলিক উপকরণ। তাহলে এগুলো হচ্ছে কি করতে হবে, জনগণের এই মৌলিক উপকরণগুলো আমাকে এনশিওর করতে হবে, আমাকে কর্মের অধিকার দিতে হবে, এবং আমি যে কাজ করছি আমি যদি প্রপার মজুরি পাই এটা আমাকে এনশিওর করতে হবে। আমরা হচ্ছে সবসময় হচ্ছে চা বাগানের শ্রমিকদের কথা বলি, তারা প্রপার মজুরি পাচ্ছে না, হ্যাঁ, তাহলে এটাও কিন্তু এনশিওর করা আমার সংবিধানের দায়িত্ব, আমার রাষ্ট্রের দায়িত্ব। যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন এবং অবকাশের অধিকার আমাদের আছে। এবং আমরা যদি হচ্ছে বেকার থাকি, ব্যাধি পঙ্গুত্বজনিত, বৈধব্য, মাতৃপিতাজনিত বিভিন্ন যে ভাতা দেওয়া হয়, এগুলো কিন্তু সরকারি সাহায্য লাভের অধিকারও এই শ্রেণীর মানুষগুলোর আছে। হ্যাঁ, তাহলে এটা কি, এটা সম্পূর্ণ হচ্ছে আমার 15 নম্বরের অন্তর্ভুক্ত। তাহলে আমার কর্মের অধিকার, যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন অথবা অবকাশের অধিকার, আর হচ্ছে কি সামাজিক নিরাপত্তার অধিকার, এগুলো হচ্ছে সবগুলো আমার আছে। এখন আপনারা যদি বলেন যে ভাই এখন তো আমাদের বিশ্রামের সুযোগ দিচ্ছেন না, ঘুমাচ্ছে, তাহলে কিন্তু এটা আবার হবে না। হ্যাঁ, এটা আমরা আবার এখানে হস্তক্ষেপ করব সংবিধানের বাইরে গিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এরপর কি আসে যে আমার গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন। তাহলে 16 নম্বর গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব, 17 নম্বর অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, 18 নম্বর জনস্বাস্থ্য নৈতিকতা, 18 ক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উন্নয়ন। তাহলে গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব, তাহলে আমার হচ্ছে গ্রামাঞ্চলের যে বিকাশ, কৃষির বিকাশ, এখানে বৈদ্যুতিকরণ, রাস্তাঘাট ঠিক করে দেওয়া, কুটির শিল্প উন্নয়ন, সবগুলোই কিন্তু আমার রাষ্ট্র ব্যবস্থা করবে। হ্যাঁ, তাহলে এটা 16 নম্বরে বলা হয়েছে কি গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপ্লব। 17 নম্বর অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, যে আমার এডুকেশন হচ্ছে একটা সার্টেন লেভেল পর্যন্ত ফ্রি করে দিতে হবে, এটা আমাকে বিভিন্ন ক্ষেত্রে এটাকে বাধ্যতামূলক করতে হবে, এটা হচ্ছে আমার 17 নম্বর অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। 18 নম্বরে বলা হয়েছে জনস্বাস্থ্য এবং নৈতিকতার কথা। হ্যাঁ, তাহলে আমার মাদক, তারপর হচ্ছে গণিকা বৃত্তি, জুয়া খেলা, এগুলো কিন্তু নিষিদ্ধ। তাহলে 18 নম্বর কি আমার জনস্বাস্থ্য নৈতিকতা। তাহলে 17 নম্বরে পেয়েছিলাম অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, 18 নম্বরে পেলাম জনস্বাস্থ্য নৈতিকতা। তাহলে এটা অনুযায়ী কি যে আমার মদ, জুয়া, এগুলো সবগুলো কি, এগুলো নিষিদ্ধ। 18 ক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং হচ্ছে উন্নয়ন, যে আমার এই যে আমরা কি করে ফেলি, আমরা একদম নাশ করে ফেলি, রোহিঙ্গারা ঢুকে আমাদের ওদিকে পার্বত্য মানে চট্টগ্রামে বিশাল একটা বনাঞ্চল নষ্ট হয়ে গেছে। আমরা নিজেরাও হচ্ছে গিয়ে রাস্তার দুই পাশে যদি বড় বড় গাছ থাকে, অনেক মানুষের চুলকায়, তারা দেখা যায় কি একদম সাফা সাফা করে ফেলে। অনেক সময় সরকারি পৃষ্ঠপোষকতায় এই কাজগুলো করা হয়, দুঃখজনক। তাহলে এই যে পরিবেশ এবং জীববৈচিত্র্য আমার সংরক্ষণ করা, উন্নয়ন করা, এগুলো হচ্ছে গিয়ে আমার 18 ক নাম্বার। পলিথিন প্লাস্টিক ফেলে শেষ, এটা প্যাথেটিক। মানে আমি এখন হচ্ছে দোকানে গেলে আমি বলি যে ভাই আমাকে পলিথিনে দেওয়ার দরকার নেই, হাতে দেন। মানে আমার নিজেরই এত ত্যাক্ত লাগে, মানে বাসায় ধরেন যেটা আনি পলিথিনটা রয়ে যায়, এত পলিথিন চারপাশে, এটা মাঝে খুব বিরক্তি লাগে। সো আপনারাও হচ্ছে বেটার বাজার টাজার করতে গেলে নিজের ব্যাগ ক্যারি করবেন, পলিথিন অ্যাভয়েড করতে পারলে খুব ভালো। অবস্থা খুব খারাপ করে ফেলে। হ্যাঁ, সুন্দর বাড়ি দেখানো গেলে কেটে ফেলে। কোন একটা জায়গায় দেখছি হচ্ছে কোন নেতা, তার বিলবোর্ড দেখা যাচ্ছে না দূর থেকে, সে হচ্ছে গিয়ে আপনার গাছ কেটে ফেলছে। কি যে অবস্থা, ক্যাম্পাসে গাছ কাটে, এটা মানে দুঃখজনক খুব। তাহলে 18 ক আমার পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উন্নয়ন। 19 নাম্বার খুব গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হইবেন, এটা হচ্ছে 19-এর 1। আর 19-এর 3 কি, জাতীয় জীবনে সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন। তাহলে 19-এর 1-এ বলা হয়েছে আমার সকল নাগরিকের জন্য সুযোগের সমতা, আর 19-এর 3-এ বলা হয়েছে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা। তাহলে 1-এ বলা হয়েছে সকল নাগরিকের জন্য, আর 19-এর 3 আলাদা করে মহিলাদের জন্য বলা হয়েছে যে সব জায়গায় তাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা সৃষ্টি করতে হবে। রাবি, ওই দিন হচ্ছে আপনাদের খুলনাতে গেছিলাম, সামনে দিয়ে খুলনা ইউনিভার্সিটি, ওটার সামনে কিন্তু অনেক গাছ ছিল, এখন মনে হলো অনেকটাই ফাঁকা ফাঁকা, মনে হয় কেটে ফেলছে খুবিতে। এরপর হচ্ছে আমার 20 নাম্বার অধিকার এবং কর্তব্য রূপে কর্ম। 20-এর 1-এ বলা হয়েছে যে আমার স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করিবেন, যে আমি হচ্ছে গিয়ে পরিশ্রম করছি, আমি আমার যোগ্যতা অনুযায়ী কর্ম অনুযায়ী কি করব, আমি পারিশ্রমিক লাভ করব, এটা আমার অধিকার। এবং হ্যাঁ, এগুলো পরে অ্যাড হয়েছে। এবং হচ্ছে গিয়ে কি আমার রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করবেন যেখানে সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবে না, এবং যেখানে বৃদ্ধিমূলক, বুদ্ধিবৃত্তিমূলক
এবং কায়িক সকল প্রকার শ্রম এবং সৃজনশীল প্রয়াসের এবং মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হইবে। তাহলে অনুপার্জিত আয় মানে হচ্ছে ঘুষ। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার কত নম্বরে বলা হয়েছে? এটা বলা হচ্ছে আমার 20-2 নম্বরে বলা হয়েছে অনুপার্জিত আয়ের কথা। পরীক্ষায় প্রশ্ন ঘুরাই করলে এটা বলতে পারে যে কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয়ের কথা বলা হয়েছে। এটা হচ্ছে 20-2। এবার আসি হচ্ছে আমার 21 নাম্বার, নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য। তাহলে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। তাহলে আমার প্রত্যেকটা ব্যক্তির কি আছে? যে আমার জনগণের সেবা করিবার চেষ্টা করা। এই যে বলা হয় যে আপনারা জনগণের সেবক, আপনারা যে ক্যাডার হবেন আপনারাও কিন্তু সেবক হিসেবে কাজ করবেন। তাহলে এটা কত নম্বরে বলা হয়েছে? 21-2 নম্বরে বলা হয়েছে। এবং আপনি নাগরিক হিসেবে শুধু সেবা নেবেন ব্যাপারটা এরকম না, আপনাকে সংবিধান এবং আইন মান্য করতে হবে, শৃঙ্খলা রক্ষা করতে হবে, নাগরিক দায়িত্ব পালন করতে হবে, জাতীয় সম্পত্তি রক্ষা করতে হবে। এগুলো সবগুলো কি আপনার নাগরিক কর্তব্য, এটা আমাদের মেনে চলতে হবে। আমারে স্যার ডাকবা। এরপর 22 নম্বরে বলা হয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। হ্যাঁ, যে আমরা জানি যে আমাদের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ হচ্ছে আমাদের পাওয়ারফুল, আমাদের সরকার বসে থাকে এখানে, আমাদের মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই। এখন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ এটা অনেকদিন ধরে হচ্ছে বলা হচ্ছে, চলছে, বাট পুরোপুরি এখনো হয়নি যদিও, বাট এটা নিয়ে মামলা হয়েছে। তাহলে 22 নম্বরে হচ্ছে আমার কি বলা হয়েছে? বিচার বিভাগ পৃথকীকরণ। এখন এই যে এটা নিয়ে যে মামলা, এটা হয়েছিল 1995 সালে 19 নভেম্বর এটা নিয়ে মামলা হয়। মামলাটা করেছিলেন হচ্ছে তৎকালীন সাব জজ মাজদার হোসেন। উনি একদম বাংলাদেশের এগেনস্টে মামলা করেছেন। নাম হচ্ছে গিয়ে মাজদার হোসেন বনাম বাংলাদেশ। হ্যাঁ, নির্বাহী বিভাগ মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। বিচার বিভাগ পৃথকীকরণের মধ্যে হচ্ছে এই যে মামলাটা করা হয়েছে মাজদার হোসেন মামলা, এটার বিচারপতি ছিলেন মোস্তফা কামাল এবং এটাকে পৃথক করে রায় প্রদান করা হয় 2রা ডিসেম্বর 1999 সালে এবং আলটিমেটলি এটা গিয়ে কার্যকর করা হয় 1 নভেম্বর 2007 সালে। এই দিনই আমাদের স্বাধীন বিচার বিভাগ যাত্রা শুরু করে। কিন্তু এখন হচ্ছে ওই নামকা অবস্থায় রয়ে গেছে, অনেকাংশেই তারা এখনো স্বাধীন না, কারণ বিচারকদের পোস্টিং প্রমোশন সবকিছু রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতি চাইলে ক্ষমা ঘোষণা করতে পারে। তাহলে আলটিমেটলি যে স্বাধীন বিচার বিভাগের যে স্বপ্ন দেখা হয়েছিল সেটা অনেকখানি এখনো সুদূর পড়া হতো। হ্যাঁ, তাহলে এটা নিয়ে কত নম্বরে বলা হয়েছে? পৃথকীকরণ নিয়ে বলা হয়েছে 22 নম্বরে। তাহলে এই হচ্ছে আদৌ কি স্বাধীন কিনা এটা ব্যাপার। 23 নম্বরে হচ্ছে গিয়ে আমার জাতীয় সংস্কৃতি। তাহলে রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করবে এবং জাতীয় ভাষা, সাহিত্য, শিল্পকলা সমূহের পরিপোষণ উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করবে, যাহাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতি সমৃদ্ধি অবদান রাখতে পারে এবং অংশগ্রহণ করিবে, সুযোগ লাভ করিতে পারিবে। তাহলে আমার আশপাশে যে কৃষ্টি, কলা, ভাষা, সাহিত্য এগুলো আমাদের নিজেদেরই হচ্ছে বহন করতে হবে, তাই না? এগুলো সবাইকে নাগরিক হিসেবে সচেতন থাকতে হবে, কারণ এক একটা ভাষা, একটা শিল্পকর্ম, একটা সাহিত্য এগুলো কিন্তু হাজার বছরের ঐতিহ্য বহন করে। এগুলোর মূলে ঢুকলে দেখতে পাবেন যে আপনি অতীতে ফিরে গেছেন, অতীতের সঙ্গে কিন্তু একটা সংযোগ থাকে। তাহলে যখন এগুলোর উপর আঘাত আসে তখন আলটিমেটলি কিন্তু আমরা আমাদের হাজার বছরের যে সংস্কৃতি এটার উপরে আলটিমেটলি হচ্ছে আঘাত হানি। তাহলে এই ধরনের হচ্ছে কাজগুলো থেকে আমাদের সবসময় কি করতে হবে? বিরত থাকতে হবে। যেমন হচ্ছে আমাদের ভাষা যদি আমরা বলি, যেমন ক্ষুদ্র নিগোষ্ঠীর অনেকগুলো ভাষা হারিয়ে যাচ্ছে। আপনার হচ্ছে ইউনেস্কো অলরেডি হচ্ছে একটাকে ঝুঁকিপূর্ণ ভাষা হিসেবে চিহ্নিত করেছে, উপজাতি একটা ভাষাকে। আপনারা কি বলতে পারবেন কোন ভাষার কথা বলছি আমি? এটা আপনাদের জনসংখ্যায় পড়িয়েছিলাম। ঝুঁকিপূর্ণ ভাষা, ম্রো ভাষা। যেমন তাহলে হচ্ছে এগুলো তাদের আপনার ঐতিহ্য, তার সংস্কৃতি, তাহলে এগুলো হচ্ছে হারিয়ে যাচ্ছে। তারপর অনেক শিল্পকলা আছে, আপনারা দেখবেন যে মানে এই জেনারেশনের পরে কাজটা করবে না। যেমন রিক্সা পেইন্টিং, আগে আমরা প্রচুর দেখতে পেতাম, এখন রিক্সা পেইন্টিং কিন্তু কমে গেছে, একসময় দেখবেন যেটা নাই হয়ে গেছে। সো এগুলো কিন্তু সবগুলো মানে একটা কৃষ্টি কালচার, তো এগুলো কি করতে হবে? আমাদের সংরক্ষণ করতে হবে। 23 নম্বরে এই জাতীয় সংস্কৃতি নিয়ে বলা হয়েছে। আর 23-এর কত স্পেসিফিক ভাবে বলা হয়েছে কি? আমাদের উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের সংস্কৃতির কথা। এই যে আপনাদের যেমন হচ্ছে কথা বললাম, হ্যাঁ, ইনটেনজিবল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে রিক্সা পেইন্টিং কে, কারণ তারাই বুঝতে পারছে ইউনেস্কো যে এটা তো হচ্ছে একটা ইউনিক একটা ব্যাপার, এটা তো হারাই যেতে পারে, এটার মর্যাদা তো দেওয়া উচিত। ওরা এটা ফিল করতে পেরেছে। তাহলে 23-এর কর মধ্যে বলা হয়েছে কি? যে আমার উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের সংস্কৃতি নিয়ে। তাহলে এগুলোর জন্য কি করতে হবে? আমাকে ব্যবস্থা নিতে হবে। 24 নম্বর জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি, আমাদের জাতীয় নিদর্শন যেগুলো আছে এগুলোকে ওভাবে সংরক্ষণ করতে হবে, বেহাল দশা যাতে না থাকে।
এটার গুরুত্বটা বুঝাতে হবে। যদি হচ্ছে আমরা মানে এটার সবচেয়ে জঘন্য প্রয়োগ আমরা দেখতে পাই, মানে দেখবেন যে বেহাল দশায় ম্যাক্সিমামে পড়ে আছে, কোনো সংরক্ষণের কিছু নাই। ঢাকা শহরে তো আরো বেশি দেখা যায়। আমরা যখন আপনাদের বিভিন্ন ওই মুঘল আমলের নিদর্শনগুলো পড়িয়েছিলাম, কিছু ছবি দেখিয়েছিলাম যে কি অবস্থা এখন বিভিন্ন আমাদের নিদর্শনের। যেমন হচ্ছে কি আপনারা যদি আমরা পুরো বাংলাদেশের বলতে পারি যে সবচেয়ে প্রাচীন প্রাইভেট স্কুল যদি ধরেন, পোগোস স্কুল, পুরান ঢাকায় যারা আছেন তারা পোগোস চিনবেন। পোগোস কি বেহাল দশা। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এই যে ছবি, এটা আমি সবসময় দিই, যে আমাদের আংটাঘর কি যে অবস্থায় পড়ে আছে জগন্নাথ হলের সামনে, সব খুব বাজে অবস্থা। তাহলে আমরা কি করছি না, আমরা এগুলোকে সংরক্ষণ করছি না। আমাদের 25 নম্বরে কি বলা হয়েছে? পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা, সংহতির উন্নয়ন। তাহলে আমাদের কি করতে হবে? যে আমাদের সর্বপ্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের ব্যালেন্স মেনটেন করতে হবে। আমরা শান্তির জয়গান গাইবো এবং পুরো বিশ্বের মধ্যে আমরা যেসব নিপীড়িত জনগোষ্ঠী আছে, যারা অধিকারের জন্য লড়ছে, তাদের পাশে আমরা দাঁড়াবো। হ্যাঁ, যে কোনো জায়গায়। এটা হচ্ছে কি আমাদের 25 নম্বরের মূল কনসেপ্ট। হ্যাঁ, তাহলে 25 নম্বর সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়। এখন আপনারা হচ্ছে অলরেডি এখানে কিছু অনুচ্ছেদ পেয়েছেন যেগুলো নারীর সঙ্গে রিলেটেড। তাহলে দেখি বলে ফেলেন তো যে আমার সর্বস্তরে নারীর অংশগ্রহণ এবং সুযোগের সমতা নিশ্চয়তা, এটা আমি কত নাম্বার অনুচ্ছেদে বলেছিলাম স্পেসিফিক করে? 19 নম্বরের কত ছিল? 19-এর 3 নম্বরে ছিল। ভেরি গুড, তিনে। আর যদি 19-এর 1-এ, তাহলে কি ছিল? কেউ কি বলতে পারবেন ছোট্ট করে? 19-এর 1-এ কি ছিল? সকল নাগরিকের মর্যাদা নিশ্চিত করতে হবে। গুড। তো এই কারণে হচ্ছে আপনারা যতগুলো পাবেন এখানে একসাথে দিয়ে দেওয়া হয়েছে। 19-এর 3 আপনারা জানেন, 28-এর 2 সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার, 29 নম্বরে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, এবং 65-এর 3 বলা হয়েছে সংরক্ষিত নারী আসনের কথা। তাহলে আপনাদের তো অনেকক্ষণ পড়ালাম, একদম 8 নম্বর থেকে টানা পুরিয়ে যাচ্ছি। এখন আপনারা আমাকে বলেন, এই যে ধর্মনিরপেক্ষ ধর্মীয় স্বাধীনতা, এটা বলা হয়েছে কত নম্বরে? মূলনীতির একটা হচ্ছে আমার 12 নম্বরে বলা হয়েছে। গুড। আমি যদি বলি রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হচ্ছে আমার কৃষক শ্রমিককে শোষণ থেকে মুক্তি দান করা, আমি কত নম্বর অনুচ্ছেদের কথা বলছি? আমি 14 নম্বরের কথা বলছি। আমি যদি বলি হচ্ছে গিয়ে ভাই এখন আমি ভাত খাইছি, আমার ঘুমের অধিকার আছে, আমি ঘুরতে যাব, আমার যুক্তিসঙ্গত বিশ্রাম বিনোদন অবকাশের অধিকার আছে, কত নম্বর? আমার 15 নম্বর। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, কত নম্বর? 17 নম্বর। মদ জুয়া নিষিদ্ধ, কত নম্বর অনুযায়ী বলতে পারি? 18 নম্বরে। আমার অনুপার্জিত আয় সম্বন্ধে কত নম্বরে বলা হয়েছে? অনুপার্জিত আয় 20 নম্বরে। তাহলে অধিকার ও কর্তব্য রূপে কর্ম বিষয়ের 2-এ। গুড। সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্র কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য, কত নম্বর? 21 নম্বর। আমাদের স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় কত সালে? সালটা বলেন। তাহলে 1 নভেম্বর 2007। গুড। এই যে ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী, এদের হচ্ছে সংস্কৃতির উন্নয়ন করা, এটা কত নম্বর? 23-এর ক। 23-এর ক কিন্তু, হ্যাঁ, এটা মনে রাখতে হবে ভালো করে। আচ্ছা, আমাদের সংবিধানের তফসিল আছে কয়টা? তফসিল আছে 7টা। তাহলে আমাদের সংবিধানের 2টা অধ্যায় পড়া হইলো। আমরা নেক্সট এতে যাব। তাহলে 3য় অধ্যায় আমার হচ্ছে মৌলিক অধিকার, 26 থেকে 47-এর ক। তাহলে 26 নম্বরে যেটা, মৌলিক অধিকারের সহিত অসমস্য আইন বাতিল, যত লাগবে না। আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা, খেতাবগুলো নিষিদ্ধ, আইনের আশ্রয় জীবনের রক্ষণ, গ্রেফতার ও আটকে জবরদস্ত এই মন, বিচারেই রক্ষণ। তাহলে আপনার হচ্ছে, হ্যাঁ, চশমা সংবাদ ইজ কামিং। 27 নম্বরে হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা। তাহলে আমরা 19-এর নম্বরে দেখেছিলাম যে আমার সকল নাগরিকে হচ্ছে আমরা সুযোগের সমতা পাবো। আমরা 3 নম্বরে দেখেছিলাম হচ্ছে নারীরা সমতা পাবে। এখন 27 নম্বরে বলা হচ্ছে আইনের দৃষ্টিতে সম্মতার কথা, যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হবে। এটা হচ্ছে আমার 27 নম্বরের মূল প্রতিপাদ্য। 28 নম্বরে কি বলা হয়েছে? ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য, যে আপনি হচ্ছে সে একটা ধর্মে জন্মগ্রহণ করছে অথবা সে একটা অনগ্রসর জায়গায় জন্মগ্রহণ করছে, আপনি সে নারী বা পুরুষ অথবা তার অন্য কোনো আপনার পরিচয় আছে, এগুলোর কারণে আপনি তাকে হচ্ছে বৈষম্য করতে পারবেন না। এটা হচ্ছে আমার 28 নম্বরে বলা হয়েছে। 28-এর 2, রাষ্ট্র এবং গণজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করিবেন। হ্যাঁ, তাহলে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন, নারীরা সমান, হচ্ছে 28-এর 2-এ বলা হয়েছে।
তাহলে এগুলো যখন পড়বেন একদম লিখে লিখে পড়তে হবে, নাহলে কিন্তু এখানে একদম 90% স্টুডেন্ট এই জায়গাগুলোতে প্যাচ খাই। কোনটা 19-3, কোনটা 28-2, হ্যাঁ, সবাই প্যাচ খাই। তাহলে 28-4 বলা হয়েছে হচ্ছে যে আপনার এই যে এতক্ষণ আমরা রুলস রেগুলেশন বললাম, এখন এমনটা যদি হয় সমাজের পিছিয়ে পড়া কাউকে আমাকে সুবিধা দিতে হবে, তখন আবার এসব নিয়ম খাটবে না, আপনি বলতে পারবেন না যে বৈষম্য করা হচ্ছে। ঠিক আছে, কারণ মেইন স্ট্রিমে আনার জন্য তাকে আমার কিছু এক্সট্রা ফ্যাসিলিটি তাকে দিতে হবে, প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে এই চ্যালেঞ্জগুলো এখানে থাকবে। 29-1 সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, সকল নাগরিকের জন্য কি থাকবে? সুযোগের সমতা থাকবে। কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ অথবা জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না, কিংবা সেই ক্ষেত্রে তাহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। তাহলে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা কর্মে বা নিয়োগ লাভের জন্য, এটা হচ্ছে গিয়ে আমার 29-1। তাহলে আমার হচ্ছে গিয়ে হ্যাঁ কোটা, এখন কোটা হচ্ছে গিয়ে কিছু বিশেষ ক্ষেত্রে কোটা ভালো। ধরেন আপনি যদি চিন্তা করেন আপনি যে সুযোগ সুবিধা পাচ্ছেন, ধরেন ঢাকার বুকে বসে আছে, এখন একটা ধরেন অজপাড়াগা অথবা পাহাড়ের একদম প্রত্যন্ত অঞ্চল যেখানে হয়তো এখনো কারেন্টও পৌঁছায় নাই, ওই মানুষটা যে সুযোগ সুবিধা নিয়ে বেড়ে উঠছে আর আপনার যে সুযোগ সুবিধা নিয়ে বেড়ে উঠছেন, কম্পিটিশনটা তো ইকুয়াল না, ওখানেই তো বৈষম্য হয়ে গেছে। তো মাঝে মাঝে হচ্ছে কি কিছু ক্ষেত্রে হচ্ছে কোটা লাগে, এই কারণে কিছু কোটা সংরক্ষণ করা হয়েছে কোটা আন্দোলনের পরেও। দলীয় হলে আলাদা কথা, ওটা আলাদা হিসাব, ওটার ডিটেলে না যাই। তাহলে 29 নম্বরে কি সরকারি নিয়োগ লাভে আমার সুযোগের সমতা, 29-1। 30 নম্বর হচ্ছে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। তাহলে এখন হচ্ছে কি আপনি নোবেল পেলেন, আপনাকে কি করতে হবে? রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে যেতে হবে যে বস আমি নোবেল পাইছি, আমি যাচ্ছি, দোয়া করেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার 30 নাম্বার, বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ কি আমার নিষিদ্ধকরণ, রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া। এটা খুব গুরুত্বপূর্ণ যে এগুলোর খেতাব নিতে হলে কার অনুমোদন লাগবে? রাষ্ট্রপতির অনুমোদন লাগবে। আইনের আশ্রয় জীবনের রক্ষণ, গ্রেফতার ও আটকে জবরদস্ত এমন বিচারেই রক্ষণ। তাহলে 31 নম্বর হচ্ছে আমার আইনের আশ্রয় লাভের অধিকার, 32 জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, 33 গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, 34 জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ 35। তাহলে আমি বাংলাদেশের নাগরিক অথবা আমি বিদেশি নাগরিক বাংলাদেশে আছি, কি করতে হবে? আমি আইনের আশ্রয় লাভের আমার অধিকার আছে, জীবনে যাবেন না, অনুমতি নিতে হবে। তো তাহলে 31 নম্বর কি? আইনের আশ্রয় লাভের অধিকার, এটা হচ্ছে আমার 31 নাম্বার। 32 নম্বর হচ্ছে জীবন ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, যে আইন অনুযায়ী কি করতে হবে আপনার, মানে আইনের বিরুদ্ধে চলে গেলে অথবা সে যদি ক্রিমিনাল হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনি তাকে গ্রেফতার করতে পারবেন, কোনো সমস্যা নাই। অথবা আপনার হচ্ছে গিয়ে যদি, হ্যাঁ এটা অবশ্যই নিতে হয়েছে, বিদেশি যে কোনো পুরস্কার গ্রহণে নিতে হবে। অথবা হচ্ছে কি করতে হবে, যে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। গ্রেফতার আটক সম্মুখে রক্ষা কবচ, এখন আপনাকে গ্রেফতার করা হয়েছে, আপনি নিরপরাধ, তো নিরপরাধ না, ধরেন হচ্ছে কোনো কারণে গ্রেফতার করা হয়েছে আপনাকে, যেটা নিয়ম হচ্ছে গিয়ে যে আমাকে 24 ঘন্টার মধ্যে আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। আপনি হচ্ছে গিয়ে গ্রেফতারের কথা বলে তাকে 10 দিন রাখা দিলেন রিমান্ডে, চাপ প্রয়োগ করলেন, এগুলো করা যাবে না, আপনার 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে, বাট এটা মানে না, এটাই স্যাড। তাহলে গ্রেফতার আটক সম্পর্কে রক্ষা কবচের মধ্যে এটা ইম্পর্টেন্ট, 24 ঘন্টার মধ্যে কি করতে হবে? হাজির করতে হবে। 34 নম্বর জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, হ্যাঁ? সকল প্রকার জোর করে কোনো কিছু করা যাবে না, হ্যাঁ। তবে আপনি হচ্ছে গিয়ে আসামি হয়েছেন, আপনার হচ্ছে গিয়ে জনগণের উন্নতি কল্পে, উদ্দেশ্য সাধন কল্পে, এটা আইনের দ্বারা বিধিবদ্ধ, তাহলে ভাই আপনাকে করা লাগবে। আপনি তখন আর বলতে পারবেন না যে জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা যাবে না, এটা আমাকে বিরত রাখতে পারবেন না। 35 নম্বর হচ্ছে বিচার দণ্ড সম্পর্কে রক্ষণ, যে এক অপরাধের জন্য একাধিকবার হচ্ছে গিয়ে ফার্স্ট ডে যদি অ্যারেস্ট হয়, মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে কোনো একজন ম্যাজিস্ট্রেট যেখানে বসে সেখানটা আদালত হয়ে যায়। ধরেন কোনো কারণে হচ্ছে আপনাকে ইমার্জেন্সিতে হচ্ছে রাত্রেবেলা রিচ করতে হচ্ছে, উনি যেখানে বসবেন ওটাই তখন আদালত, উনি ডিসিশন মেক করতে পারবেন, আপনি তখন তাকে নিয়ে যাবেন ওখানে, পরের দিন হলে তার সামনে হাজির করতে হবে, এটা নিয়ম, উনি তখন বিধিবদ্ধভাবে কাজ করবে। তাহলে আমার বিচার দণ্ড সম্পর্কে রক্ষণ, তাহলে এক কাজের জন্য ভাই আমাকে 2বার অপরাধী করতে পারবেন না। আমি ডিম চুরি করছি ভাই, আমাকে 2বার কারাদণ্ডে দেওয়া যাবে না। আবার কি আপনি যে মাইর দিচ্ছেন, পিছনে ডিম ঢুকাচ্ছেন, এটা নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, কোনো অমানসিক নির্যাতন করা যাবে না। এগুলো সবই কি? এগুলো সবই
আইনত দণ্ডনীয় অপরাধ। এটা কত নম্বরে বলা হয়েছে? 35 নম্বরে বলা হয়েছে। এবার আসছে আপনাদের ফেভারিট চশমা সংবাদ, 36, 37, 38, 39 চশমা সংবাদ। তাহলে চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, চিন্তা বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। তাহলে চলাফেরার স্বাধীনতা, হ্যাঁ, যে আমি ইচ্ছা মতো চলাফেরা করছি, বসবাস করছি, এটা আমার ব্যাপার, আমি ত্যাগ করছি, ঢুকছি, আমি প্রপার কাগজ ডকুমেন্ট মেনটেন করে সবকিছু, তাহলে এটা আমার চলাফেরার স্বাধীনতা। 36 নম্বর। আমি হচ্ছে গিয়ে শান্তিপূর্ণভাবে নিরস্ত্র অবস্থায় কোনো গ্যাঞ্জাম না করে আমি সমাবেশ করতেই পারি, আপনি আমাকে বাধা দিতে পারেন না, এটা আমার সমাবেশের স্বাধীনতা। 37 নম্বর। 38 নম্বর সংগঠনের স্বাধীনতা। আমি ভাই কারো সাথে মাছে লাগতেছি না, কোনো গ্যাঞ্জাম করতেছি না, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছি না, দেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছি না, আমি চাইলে ভাই সংগঠন গঠন করতেই পারি, তাই না? যে আমরা ধরেন হচ্ছে আমরা পিটুয়ে থেকে সংগঠন গঠন করলাম, যে আমরা হচ্ছে গিয়ে 47 বিসিএস সংগঠন, যারা এখানে পিটুয়ে থেকে, তাহলে হচ্ছে গিয়ে ভাই আমরা যদি কোনো সাত পাঁচে না থাকি, কোনো গ্যাঞ্জাম না করি, তাহলে কিন্তু আমরা, এটা আমাদের স্বাধীনতা আছে। তাহলে এটা হচ্ছে আমার 38 নম্বর। 39 নম্বরে চিন্তা বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা। এখন হচ্ছে আমার ভাই ভাব প্রকাশের অধিকার আছে, আমার বাক স্বাধীনতা আছে, আমার চিন্তা বিবেকের স্বাধীনতা আছে। কোনো কিছু একটা দেখে, অন্যায় দেখে আমি হচ্ছে গিয়ে আমার মতামত প্রকাশ করি। এখন এটা আমার পক্ষে যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। ধরেন হচ্ছে গিয়ে আমার এক পক্ষ এটা ভালোভাবে নিচ্ছে, এক পক্ষ নিচ্ছে না, কিন্তু ভাই আমার এটা রাইট আছে। আমি যদি হচ্ছে আমার মত প্রকাশ করতে না পারি, ধরেন এমন হতে পারে যে আমার মানে আমরা পরমত সহিষ্ণুতা না, আমার এগেনস্টে কোনো কিছু গেলে আমরা খেপে যাই, এখন তারও রাইট আছে, সে যদি 180 ডিগ্রি উল্টা কথাও বলে, এটাও তার রাইট। এটাই হচ্ছে বাক স্বাধীনতা। তাহলে চিন্তা বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, এটা হচ্ছে আমার 39 নাম্বার। 40 নাম্বার হচ্ছে পেশা বা বৃত্তির স্বাধীনতা। এটা হচ্ছে আইনের মধ্যে থেকে আপনার যে কোনো পেশা বা বৃত্তি গ্রহণের হচ্ছে কি করতে হবে, আপনার এটা অধিকার আছে, এটা আমার ব্যাপার, আমি কি করব। 40 নং হচ্ছে পেশা বা বৃত্তির স্বাধীনতা। 41 নম্বর হচ্ছে আমার ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতা বলতে হচ্ছে এটা ব্যক্তির কথা বলা হয়েছে, যে প্রত্যেকটা নাগরিকের যে কোনো ধর্ম সে পালন করতে পারবে, সে প্রচার করতে পারবে, অবলম্বন করতে পারবে, সে তার নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানে উপাসনা করতে পারবে, স্থাপন করতে পারবে, রক্ষণাবেক্ষণ করতে পারবে, সবকিছু করতে পারবে, এটাতে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। এটা হচ্ছে আমার ধর্মীয় স্বাধীনতার কথা। 42 নম্বর হচ্ছে আমার সম্পত্তির অধিকার। এখন আমি একটা সম্পদের মালিক, আমি বর্ণিত এক কাঠা প্লটের মালিক, আমি চাইলে ভাই এটা বিক্রি করতে পারবো, বাড়ি করতে পারবো, হ্যাঁ। এখন রাষ্ট্র চাইলে হচ্ছে ভাই তুমি বেশি গ্যাঞ্জাম করতে পারবে না। এখন এমন যদি হয় যে রাষ্ট্র এমন ভাবে আইন করলো যে আমার হচ্ছে গিয়ে এখানে রাস্তা করা হবে, এটা তোমাকে দিতে হবে ভাই, তোমার জমিটা, তোমার এটা অর্ধেক পড়ে গেছে, তখন ভাই আপনি আবার দিতে বাধ্য, এবং হচ্ছে এটার জন্য রাষ্ট্র ক্ষতিপূরণ দিবে। আবার ক্ষতিপূরণটা যদি আপনার মনোভূত না হয়, তখন কিন্তু আবার বেশি কিছু বলা যায় না, এটাও সিস্টেম করে দিছে। তাহলে 42 নম্বর হচ্ছে আমার সম্পত্তির অধিকার। 43 নম্বর হচ্ছে গৃহ এবং যোগাযোগ রক্ষণ। আপনার ঘরে রাত 3টা বাজে নক করে পুলিশ আসলো অথবা মব আসলো, পারবেন না, এটা আইনগত বিধিবদ্ধ না যদি প্রপার ডকুমেন্টেশন না থাকে। আপনার মোবাইল কেউ নিয়ে চেক করতে পারবে না, বাট এটা আমরা ব্যর্থ হতে দেখছি, বিভিন্ন সময় দেখছি মোবাইল চেক করা। তাহলে গৃহ যোগাযোগের রক্ষণ কি আমার 43 নাম্বার। 44 নাম্বার হচ্ছে আমার মৌলিক অধিকার বলবৎকরণ। এতক্ষণ যে মৌলিক অধিকার পড়লাম, এগুলো যদি হচ্ছে কি আমার লঙ্ঘন হয়, আপনি চাইলে মামলা করে দেন, 102 এর 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মামলা করে দিবেন সরাসরি। তবে এখানে হচ্ছে 44 2 নাম্বার যেটা আছে, এটা বাদ গেছে। এখন আপনার এই যে সংবিধান সংশোধনের কথা আপনারা বলছেন বা সংস্কারের কথা বলছেন, এটা আদালত বাদ দিয়েছে। এটা মানে হচ্ছে গিয়ে যে আমার মৌলিক অধিকার বলবৎকরণ হচ্ছে আমার 102 নম্বর 1 অনুযায়ী, যে আমি কোনো বিষয়ে যদি দেখি যে আমার আমি মামলা করতে চাই, তাহলে আপনার এর আগে যে ব্যাপারটা ছিল যে আপনি চট্টগ্রামের নাগরিক, আপনি চট্টগ্রাম আদালতে করতে পারবেন, বাট হাইকোর্ট আমার বলছে কি যে না, এখানে আদালত, আমরা হচ্ছে সুপ্রিম অথরিটি, আমাদের এখানেই করতে হবে, আপনি অন্য কোনো জায়গায় করতে পারবেন না। এই কারণে হচ্ছে এটা বাতিল করা হয়েছে। আদালত বলেছে কি সুপ্রিম কোর্ট একটি কোর্ট, সংবিধানের অভিভাবক, এর গার্ডিয়ানশিপ বা তার ক্ষমতা নিম্ন আদালতকে দেওয়ার সুযোগ নেই। মানে তাদের বক্তব্য হচ্ছে কি যে এটা একটা হাইয়েস্ট লেভেলের ডিসিশন মেকিং, তাহলে এখানে অভিজ্ঞতার দরকার আছে, সিনিয়রিটির দরকার আছে, তারা জাজ করে প্রপার ডিসিশন দিবে। এই কারণে 44-এর 2 নম্বরটা বাতিল করছে এবার। 45 নম্বর হচ্ছে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। তাহলে ওই যে আপনাদের উদাহরণ দিছিলাম যে একজন ট্রেনিং গেছে আর্মির, তাকে হচ্ছে গিয়ে জোর করে মার্চ পাস্ট করাচ্ছে, পরিশ্রম করাচ্ছে, সে বললো যে আমার তো বলা হয়েছে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, লাভ নাই। এটা হচ্ছে গিয়ে আপনার শৃঙ্খলামূলক আইন, এটা আপনি একটা ডিফেন্সে আছেন, বাহিনীতে আছেন, আপনাকে এটা মেনে চলতে হবে। এটা হচ্ছে আমার 45 নাম্বার।
46 নম্বর হচ্ছে দায় মুক্তি বিধানের ক্ষমতা। এতক্ষণ যেগুলো পড়লাম এটার মধ্যে আবার একটু লুপহোল দিয়ে আছে। এখন আপনি যদি প্রমাণ করতে পারেন আমি মৌলিক অধিকার লঙ্ঘন করছি, আমি হচ্ছে গিয়ে একটা বিশেষ বাহিনীর সদস্য, আমি কারো মৌলিক অধিকার লঙ্ঘন করছি, এখন এমনটা যদি হয় যে এটা জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে, যেটা রাষ্ট্রের জন্য থ্রেট ছিল, এটা আমাকে করতেই হতো, এখন এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দায় মুক্তি বিধানের ক্ষমতা দেওয়া হয়েছে 46 নম্বরে দণ্ডিত ব্যক্তিকে। হ্যাঁ, এগুলো একটু মানে জাস্ট জেনে রাখেন আর কি। হ্যাঁ, 43-45 একটু করে জেনে রাখেন জাস্ট। 44 নম্বর কতিপয় আইনের হেফাজত, 44-3। তাহলে হচ্ছে গিয়ে এই যে এতক্ষণ যেগুলো বললাম, এখন আপনারা যদি গণহত্যাজনিত আপনি অপরাধ করে থাকেন, মানবতা বিরোধী অপরাধ করে থাকেন, আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ করে থাকেন, হ্যাঁ, এগুলো যদি হচ্ছে আপনি করে থাকেন, হ্যাঁ এগুলো হচ্ছে নাইস টু নো টাইপ, তখন কিন্তু হচ্ছে আপনি আবার এগুলোর দোহাই দিতে পারবেন না। তাহলে এই যে এখন মানবতা বিরোধী অপরাধ অথবা গণহত্যাজনিত অপরাধ যাই করা হোক না কেন, এগুলো সবগুলো কি আমাদের 47 নম্বর অনুচ্ছেদ দিয়ে করা হবে। এবং বিদেশিদের জন্য মৌলিক অধিকার বিদ্যমান হচ্ছে এগুলো 31, 32, 33, 34, 35, 41, 44। এবং জরুরি অবস্থার সময় হচ্ছে 6টা মৌলিক অধিকারের অনুচ্ছেদ স্থগিত থাকে, 34, 37, 38, 39, 40 এবং 42। জরুরি অবস্থা জারি করলে আপনি গিয়ে রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেলেন, আপনি গিয়ে হচ্ছে গিয়ে সমাবেশ করলেন, হ্যাঁ, যে এটা তো আমার অধিকার, লাভ হবে না। জরুরি অবস্থার সময় এই 6টা অধিকার স্থগিত থাকবে, 36, 37, 38, 39, 40, 42, একদম গুলি করে দিবে। বাট বিলো দা বেল্ট গুলি করা দরকার, বাট এখানে তো আর বললাম না। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের অনেক কিছু জিজ্ঞেস করলাম, বড় অনুচ্ছেদ ছিল, এখন হচ্ছে আপনারা আমার প্রশ্ন উত্তর দিবেন। সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার কত নম্বরে বলা হয়েছে? সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার কত নম্বর? 28-2 নম্বর। 44 নম্বরটা একবার, 44 নম্বরটা হচ্ছে মৌলিক অধিকার বলবৎকরণ। ধরেন হচ্ছে আমি এতক্ষণ যে অনুচ্ছেদগুলো পড়লাম মৌলিক অধিকারের, এখন আপনার কাছে মনে হলো যে এগুলো কোনো কারণে আপনার সাথে একটা অন্যায় হয়েছে, বাট এটা আপনার কাছে মনে হচ্ছে সংবিধান পরিপন্থী, সংবিধান অনুযায়ী, তাহলে আপনি চাইলে কিন্তু এটার এগেনস্টে মামলা করতে পারবেন। হ্যাঁ, এখন মামলাটা কোথায় করা যাবে? সুপ্রিম কোর্টে মামলা করার কথা ছিল, বাট পরবর্তীতে হচ্ছে একটা জিনিস অ্যাড করা হয় যে আপনি চাইলে, আপনি ধরেন হচ্ছে রাজশাহীর নাগরিক, এখন আপনার রাজশাহীতে কোনো হচ্ছে আপনার সাথে এরকম মৌলিক অধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটছে, আপনি 44 এর আলোকে হচ্ছে মামলা করতে চান বলবৎকরণের জন্য। এখন আপনি আগের হিসাব অনুযায়ী যেটা করতেন যে রাজশাহীর আদালতে করতেন, বাট 44-2 আগে এটাই ছিল যে আপনি রাজশাহীর আদালতে চাইলে মামলা করতে পারবেন, কিন্তু বর্তমানে হচ্ছে আপনার কিছুদিন আগে আমাদের মাননীয় আদালত বলেছে যে না, এটা হচ্ছে গিয়ে করা যাবে না, শুধুমাত্র আমরা সুপ্রিম কোর্ট আমাদের কাছে দায়ের করতে হবে এটা মামলাটা। কেন করতে হবে? কারণ হচ্ছে এটা সেন্সিটিভ ইস্যু এবং এটা একটা গার্ডিয়ানশিপের ব্যাপার থাকে এখানে সুপ্রিম কোর্টের মধ্যে, এটা অন্যান্য কোনো জায়গায় করা যাবে না, এই কারণে 44-2 নম্বরটা হচ্ছে বাতিল করা হয়েছে। কত নম্বর পর্যন্ত একদম মনে রাখতে হবে? এই যে এখন জিজ্ঞেস করবো এগুলো হচ্ছে মনে রাখবেন, যেগুলো জিজ্ঞেস করবো মনে করবেন যে না এগুলো মনে রাখতেই হবে। তাহলে আইনের দৃষ্টিতে সমতা কত নম্বর? আইনের দৃষ্টিতে সমতা কত নম্বর? 27 নম্বর। গুড। 19-3 আর হচ্ছে 28-2, আচ্ছা না 19-1 কাছাকাছি লাগে। 28-2 তো হচ্ছে কি আমাদের আপনার সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার, আর হচ্ছে 19-1 বলা হয়েছে, কি বলা হয়েছে? 19-1 বলা হচ্ছে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা। তাহলে একদিকে সুযোগের সমতার কথা বলছে, আপনার মানে এই দুইটা কি প্যাচ লেগে যায় এটাই বলছেন? মানে ওয়ার্ডিং যদি হচ্ছে মনে রাখেন আর কি। হ্যাঁ, যে আমার একটাতে সুযোগের সমতা আর একটা সমান অধিকার, কাছাকাছি বলা যায় আপনার মানে লজিক অনুযায়ী ঠিক আছে যে দুইটা কাছাকাছি আপনার, কিন্তু হচ্ছে আলাদা করে যেটা থাকবে, হ্যাঁ প্রায় সেম, কিন্তু ওই ওয়ার্ডিংটা ইম্পর্টেন্ট, কোনটা হচ্ছে আপনার চাচ্ছে আর কি এখানে। আচ্ছা, সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা এটা কত নাম্বার? সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা এটা 29 নাম্বার। তাহলে আমি যদি হচ্ছে এখন ধরেন নোবেল পেলাম, ধরেন আমি চিকিৎসা শাস্ত্রে নোবেল পেলাম, তাহলে আমার কি কার অনুমতি লাগবে? আমার প্রেসিডেন্টের অনুমতি লাগবে। পুলিশ কাউকে ধরে নিয়ে গেল, কতক্ষণের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে দিতে হবে? সর্বোচ্চ 24 আওয়ার্স। খুব গুরুত্বপূর্ণ। সমাবেশের স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদ? চশমা সংবাদ দিয়ে আমাদের এটা মনে থাকে। চিন্তা বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা কত নম্বর? 39 নাম্বার। পেশা বা বৃত্তির স্বাধীনতা কত নম্বর? দায় মুক্তি বিধানের ক্ষমতা এটা কত নাম্বার? দায় মুক্তি বিধানের ক্ষমতা 46। আর জরুরি অবস্থার সময় আপনার হচ্ছে 36-42 মধ্যে সব কি স্থগিত থাকে নাকি কোনটা থাকে না বলতে পারবেন? আমার 41 নম্বরটা থাকে না।
তাহলে 41 নম্বরটা কোন অনুচ্ছেদ, কি বিষয়ক অনুচ্ছেদ? এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা নিয়ে অনুচ্ছেদ। গুড। এই তো এগুলোই হচ্ছে আপনার মোটামুটি ছিল। ও 12 আর 41, আচ্ছা 12টা আপনি হচ্ছে 41 যদি দেখেন, প্রথমে যদি খেয়াল করেন 41টা কিন্তু হচ্ছে আপনার ব্যক্তির উপর হচ্ছে বেশি ফোকাস দিছে 41 নম্বরে, হ্যাঁ। আর 12টা যদি হচ্ছে আপনার পুরোটা রিড করেন তখন হচ্ছে আপনি ওটা বুঝতে পারবেন, এটা হচ্ছে ধর্মীয় নিরপেক্ষ, ধর্মীয় স্বাধীনতা। তাহলে 12 নম্বরে কি বলা হয়েছে, যে আমার সাম্প্রদায়িকতা বিলোপ করতে হবে, রাষ্ট্রের দ্বারা কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান করা হবে না, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার বন্ধ করতে হবে, কোনো বিশেষ ধর্ম পালনকারীর ক্ষেত্রে হচ্ছে বৈষম্য করা যাবে না। মানে এটা আপনার একটু ব্রডার স্পেকট্রামে বলছে, অর্থাৎ এটা রাষ্ট্রীয় অ্যাঙ্গেল থেকে, সামাজিক অ্যাঙ্গেল থেকে ধর্মনিরপেক্ষতার কথা বলছে। আর 41 নম্বরে যেটা, এটা হচ্ছে ব্যক্তিগত যে ধর্ম পালন, এটার উপর হচ্ছে বেশি ফোকাস দিচ্ছে। এটাই জাস্ট ডিফারেন্স। রিমা ধরতে পারছেন ব্যাপারটা? ওকে, হ্যাঁ, গুড নাইট। আবার দেখা হচ্ছে, টাটা, বাই বাই।